করেনি মনে হয় স্যার এখন। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আমরা যেহেতু লাস্ট ক্লাসে আমরা জবরা কোশ্চেন এর থিওরিটিক্যাল পার্টটা শেষ করেছি, আজকে আমরা চেষ্টা করব থিওরিটিক্যাল পার্টের যে কোশ্চেনগুলো আছে, বইতে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো একটু অ্যান্সার দেওয়ার জন্য। আপনাদের পরীক্ষা যদি কোশ্চেন আসে তাহলে আপনারা কি করবেন? ফার্স্ট কোশ্চেনটা যদি আমরা দেখি, why aren't actual manufacturing overhead costs traced to job just as direct material and direct labor costs are traced to job? মানে আমাদের অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্টটা আমরা কোনো পার্টিকুলার জবে কেন ট্রেস করতে পারি না, লাইক মেটেরিয়াল কস্ট এবং লেবার কস্টের মতো? কেউ বলতে পারবেন? এখানে যা আছে আপনারা সেভাবে বলবেন না, আপনাদের নিজের মতো করে বলবেন। কোশ্চেনটা হলো, আমরা যখন কোনো একটা পার্টিকুলার জবের কস্টিং করি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড যে কস্টটা আছে সেটা কেন অ্যাকচুয়ালটা আমরা ওই জবের কস্টিং এ রিফ্লেক্ট করি না, রাদার আমরা এই ওভারহেড কস্টটা অ্যাপ্লাই করি। কেন করি? স্যার ওভারহেড কস্ট স্যার প্রোডাকশনের শুরু হলে স্যার তখন আমরা দেখতে পারি যে স্যার আমাদের ওভারহেড কস্ট স্যার কতটুকু হবে বা কতটুকু হচ্ছে স্যার। এটা প্রোডাকশনের পরেই স্যার অ্যাকচুয়াল ফিগারটা স্যার মোটামুটি পাওয়া যায় স্যার। যার কারণে স্যার আমরা এটাকে স্যার মানে ট্রেস করতে পারি না সরাসরি যে এটা কি ডিরেক্ট ম্যাটেরিয়াল বা ডিরেক্ট লেবার কস্টের মতো করি স্যার। এর জন্য স্যার এটাকে স্যার অ্যালোকেশনের মাধ্যমে স্যার আমরা এক্স্যাক্টলি, কারণ প্রোডাকশনের আগে আমরা আসলে অ্যাকচুয়াল ওভারহেড কস্ট কত হবে সেটা আমরা টেস্ট করতে পারি না, হোয়ারএস ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার কস্ট আমরা প্রোডাকশনের আগেই বলতে পারি যে আমার কতটুকু হবে, মোটামুটি বলতে পারি। তো যেহেতু ওভারহেড কস্টটা বলতে পারি না, সেক্ষেত্রে আমরা কি করছি, ওভারহেড কস্টটা অ্যালোকেশনের মাধ্যমে আমরা কি করছি, অ্যাপ্লাই করছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা কখন জবরা কস্টিং ইউজ করব ইনস্টেড অফ প্রসেস কস্টিং? তাহলে কেউ একজন আমাকে বলেন প্রসেস কস্টিং কি আর জবরা কস্টিং কি? স্যার প্রসেস কস্টিং হচ্ছে স্যার একটা হোমোজিনিয়াস প্রোডাক্ট যারা তৈরি করে এদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্যার ব্যবহার করে, যারা শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে। এক্স্যাক্টলি। আর আর জব অর্ডার কস্টিং হচ্ছে স্যার একটা কোম্পানির মধ্যে যদি আমাদের ভ্যারিয়াস প্রোডাক্ট আমি যদি প্রোডাকশন করি সেক্ষেত্রে স্যার আমি জব অর্ডার কস্টিংটা ফলো করবো। এক্স্যাক্টলি। সো ডাইভার্সিফাইড প্রোডাকশন হবে তখন আমরা কি করি, জবরা কস্টিংটা করি। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল, জি প্লিজ। জব কস্টের মধ্যে কি ডিপার্টমেন্ট কস্টটা পড়ে যখন আমরা ভাগ করে দেই কাজগুলাকে? আপনি একটা জিনিস দেখেন, আমরা যখন একটা পার্টিকুলার জব করি, জবগুলোতে যতগুলো ডিপার্টমেন্ট ইনভলভ হবে সবগুলো ডিপার্টমেন্টই কস্টে আসবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংকস। So what is the purpose of the job cost sheet in a job order costing system? So আমরা লাস্ট ক্লাসে জব অর্ডার কস্ট কি অথবা কস্ট শীট কি সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি। তো আসলে এটা পারপাসটা কি, জব কস্ট শীটের পারপাসটা কি? স্যার যে ওভারহেড মেহেদি, আপনি না, আরেকজন। ঠিক আছে মেহেদি, জি আর কেউ আর কেউ কি শেয়ার করবেন? একটু শেয়ার করেন। স্যার একটা জবে স্যার যে ধরনের কস্ট গুলো আমার ইনকার হচ্ছে সেগুলো জাস্ট রেকর্ড করার জন্য আমরা জব কস্ট শিটটা তৈরি করি স্যার। জব কস্ট শীট ইউজ করে। আর কেউ? স্যার জব কস্ট কস্ট পার ইউনিট স্যার। স্যার পার্টিকুলার জবগুলো আলাদা করে রেকর্ড করার জন্য। ওকে, আর কেউ? স্যার ক্যালকুলেট পার কস্ট ইউনিট পার জব অর্ডার। না ঠিক আছে, ইটস হলো বটম লাইন যে আমরা আসলে পার কস্ট কত হবে, পার প্রোডাক্টের কস্ট কত হবে সেটা বের করব। বাট জব কস্টের যে শীটটা তৈরি করি, জব কস্ট শীটের পারপাসটা কি আসলে? আমরা জব কস্ট শীটটা কেন তৈরি করি, এটা পারপাসটা কি আসলে? দেখেন আমার বলেন। কেউ বলবে না? স্যার ডিরেক্ট কস্ট ইনডাইরেক্ট কস্ট আলাদা করার জন্য। এক্স্যাক্টলি, সেই পারপাসটা না, রাদার উই ক্যান সে দ্যাট আমাদের একটা পার্টিকুলার জবে যত ধরনের কস্ট গুলো আছে সেই কস্ট গুলো আমরা অ্যাসাইন করার জন্য অথবা রেকর্ড করার জন্য আমরা কি করি, জব কস্ট শীটটা ইউজ করি। তাহলে জব কস্ট শীটটা ইউজ করা হয় ওই পার্টিকুলার জবে যত ধরনের কস্ট ইনকার হয় সেগুলো রেকর্ড করার জন্য এবং অ্যাসাইন করার জন্য। সেই কি ধরনের কস্ট ইনকার হয় আপনি বলতে পারেন, মেটেরিয়াল, লেবার এবং ওভারহেড। তো মেটেরিয়ালটা আমরা মেটেরিয়াল রিকুইজিশন ফর্ম থেকে রেকর্ড করি, আমার লেবারটা টাইম টিকেট থেকে রেকর্ড করি, আর ওভারহেডটা আমরা কি করি, প্রিডিটারমাইন্ড ওভারহেড রেটের উপর বেস করে আমরা কি করি, অ্যাপ্লাই করি। তো দ্যাট ইজ দ্য পারপাস অফ জব কস্ট শীট। ঠিক আছে? আমরা যদি তারপর আসি প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট কি এবং এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি।
বলেন। তো আমাদের যে অ্যাক্টিভিটি লেভেল আছে সেই অ্যাক্টিভিটি লেভেলকে দিয়ে হচ্ছে আলটিমেটলি আমাদের যে এস্টিমেটেড প্রথম যে কোশ্চেনটা হলো ওভারহেড কস্টটা আছে প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট কি বলেন। স্যার এইটা হচ্ছে predetermined overhead rate আমরা ওভারহেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওভারহেডের তানভীর, জন্য আমরা শুনতে predetermined পাচ্ছি না, স্পষ্ট শোনা যাচ্ছে না। স্যার প্রিভিয়াস ইয়ারের সাথে এবছরেরটা ইয়া করা স্যার। না, প্রিডিটারমাইন্ড ওভারহেড রেটের ডেফিনিশনটা কি আসলে? স্যার এটা হচ্ছে স্যার এটা আমরা স্যার মেহেদি আপনি মেহেদি আপনি না, আমি আর অন্যদের থেকে যাচ্ছি অ্যান্সারটা। স্যার এস্টিমেটেড বা বাজেটেড ওভারহেড রেট যেটা আর কি স্যার, যেটা আমরা প্রোডাকশন করার আগে অ্যাজিউম করে নিই। আমি প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট বলেছি। আর কেউ? স্যার বলবো? জি সাজিদ বলেন। স্যার আমরা যেহেতু ডিরেক্ট এবং হচ্ছে ম্যাটেরিয়ালকে আমরা হচ্ছে ইজিলি ট্রেস করতে পারি, জি আবার অন্যান্য যে অ্যাকাউন্টস গুলো আছে যে অ্যাকাউন্টস গুলো আলটিমেটলি আনট্রেসেবল অনেকটা ক্ষেত্রে, সো আমার যে ম্যাটেরিয়াল কস্টটা ফুল ম্যাটেরিয়াল কস্টটাকে যদি আমি মানে নিয়ে আসতে চাই তাহলে আলটিমেটলি আমার একটা রেট লাগবে, যে রেটের মাধ্যমে আলটিমেটলি বুঝতে হবে আমার প্রোডাক্ট কস্টটা কত টাকা হবে। যেহেতু আমি একটা অর্ডার নিচ্ছি, তো আমি বলতে পারতেছি না যে অর্ডারটা মানে মানে এটার প্রাইসটা আমি সাথে সাথে বলে ফেলতে পারছি। সাজিদ আমি একটু বলি, ধরেন আপনাকে পরীক্ষা আসলো হোয়াট ইজ প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট, আপনি কি এই কথাগুলো পরীক্ষা হলে লিখবেন? না স্যার, মানে আমি আমি এক্স্যাক্টলি জাস্ট ছোট একটা অ্যান্সার চাচ্ছি। ডেফিনিশনটা যাচ্ছি স্যার। এক্স্যাক্টলি প্রিডিটারমাইন্ড ওভারহেড রেটটা কি? স্যার টাকাকে মেশিন আওয়ার দিয়ে ভাগ দিয়ে আমরা যে আওয়ারটাকে কাউন্ট ওটা তো আমরা ক্যালকুলেশন করছি কিভাবে বের করব, আমি বলছি এক্স্যাক্টলি রেটটা কি? Is it a rate to determine the overhead? না, এখন একটু গ্যাপ আছে। আর কেউ? আমি একটু নিচের দিকে যাই। সুহেল রানা, আপনি বলতে পারবেন? জি, প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট কাকে বলে? সোহেল রানা, আপনার কথা শোনা যাচ্ছে না। না, আমরা হয়তো পাচ্ছি না। আর কেউ বলবেন? মৃন্ময়, আমি কি কঠিন কোশ্চেন করলাম? স্যার যে রেটে আমার স্যার ওভারহেডটা অ্যালোকেশন হয় ওই রেট কি প্রিডিটারমাইন্ড? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে যে রেটে আমি ওভারহেড অ্যালোকেশন করব অথবা ওভারহেডটা আমি প্রোডাক্টে অ্যাপ্লাই করব সেটাকে বলা হয় প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট। ঠিক জি আছে, স্যার। আপনারা সবাই মোটামুটি কাছাকাছি গিয়েছিলেন, বাট আমি স্পেসিফিক অ্যান্সার চেয়েছিলাম যে পরীক্ষা হলে আপনাদের আসলে স্পেসিফিক অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? তারপর এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে হবে। ওকে, সো আমরা এই জিনিসটা জানি এবং প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট কিভাবে ক্যালকুলেশন হয় সেটা অলরেডি মোটামুটি সবাই আমরা জানি যে আমাদের কি করতে হয়। বছর শুরুতে আমার এস্টিমেটেড ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত হবে সেটা আমাকে এস্টিমেট করতে হয় এবং এস্টিমেটেড অ্যাক্টিভিটি কি হবে সেটা করতে হয়। করার পর এস্টিমেটেড ওভারহেডকে যদি এস্টিমেটেড অ্যাক্টিভিটি দিয়ে আমরা ভাগ করি তাহলে আমার কি হবে, প্রিডিটারমাইন্ড ওভারহেড রেটটা বের হয়ে যাবে। তখন আমরা এই যে অ্যাক্টিভিটিটা, এটা মেশিন আওয়ার হতে পারে, লেবার আওয়ার হতে পারে, প্রোডাকশন আওয়ার হতে পারে, নাম্বার অফ প্রোডাক্ট হতে পারে, ফ্যাক্টরির টোটাল স্পেস হতে পারে, ইটস ডিপেন্ডস যে আসলে কোনটা হবে, ডিপেন্ডস অন ম্যানেজমেন্ট ডিসিশন। আচ্ছা, explain how a sales order, a production order, a material requisition form, and labor time ticket are involved in production and costing product. কোশ্চেনটা আবার বলি, একটা সেলস অর্ডার, একটা প্রোডাকশন অর্ডার, একটা মেটেরিয়াল রিকুইজিশন ফর্ম, একটা টাইম টিকেট আর ইনভলভ ইন প্রোডিউসিং এন্ড কস্টিং প্রোডাক্ট। কারণ একটা প্রোডাক্টের প্রোডাকশন করতে এবং তার কস্টিং করতে কিভাবে সেলস অর্ডার বা প্রোডাকশন অর্ডার, মেটেরিয়াল রিকুইজিশন ফর্ম এবং লেবার টাইম টিকেটটা ইনভলভ হয়। কেউ বলবেন? তাহলে চারটা জিনিস। সেলস অর্ডার কিভাবে প্রোডাক্টের সাথে, প্রোডাকশনের সাথে বা কস্টিং এর সাথে রিলেটেড, প্রোডাকশন অর্ডার কিভাবে প্রোডাকশন বা কস্টিং এর সাথে রিলেটেড, মেটেরিয়াল রিকুইজিশন ফর্ম কিভাবে প্রোডাকশন এবং কস্টিং এর সাথে রিলেটেড, এবং লেবার টাইম টিকেটটা কিভাবে রিলেটেড। দেখে আমরা বলতে পারবো? এই কোশ্চেনটা অ্যান্সার আমরা মেহেদি থেকে শুনতে যাচ্ছি।
মেহেদি বলেন। কোশ্চেনটা আবার একটু বলবেন স্যার প্লিজ। আমি শেয়ার করি কোশ্চেনটা। জি প্লিজ। মানে সহজ কথা, আমার এই জায়গায় 4টা টার্ম আছে। একটা হলো সেলস অর্ডার, একটা প্রোডাকশন অর্ডার, মেটেরিয়াল রিকুইজিশন ফর্ম আর লেবার টাইম টিকেট। এই 4টা প্রোডাকশন এবং কস্টিং এর সাথে কিভাবে রিলেটেড? স্যার আমি একটা সেলস অর্ডার পাওয়ার পরেই স্যার আমি প্রোডাকশন আর কস্টিং এর স্যার ক্যালকুলেশনে যাবো স্যার। মানে আমাকে যদি কেউ স্যার এগ্রিমেন্টে যায় যে আমি একটা অর্ডার প্লেস করে, সেক্ষেত্রে আমি যে স্যার আমার কস্টিং এর জন্য কাজ শুরু করবো স্যার। ওকে, এই আপনি জন্য বলছেন, সেলস অর্ডারটা মেহেদি আমি একটু অ্যাড করি। আপনি বলছেন যে আমার যখন একটা সেলস অর্ডার হয়, সেলস এর উপর বেস করে আমার প্রোডাকশন অর্ডারটা শুরু হয়, তাই তো? আর প্রোডাকশন অর্ডার শুরু করা জি, স্যার। মানে হলো একটা পার্টিকুলার বা স্পেসিফিক জব স্টার্ট করা, তাই তো? তাই তো না? জি স্যার। ওকে, তারপর? জি স্যার। আবার একটু কোশ্চেনটা স্যার। Okay, তারপরে আমি একটু এক্সপ্লেন করে দিই। তাহলে আমরা বলছি যে আমার প্রথমে একটা সেলস অর্ডার থাকবে, সেলস অর্ডারের উপর বেস করে আমরা কি করবো, একটা প্রোডাকশন অর্ডার ক্রিয়েট করবো, তাই না? এই প্রোডাকশন অর্ডার ক্রিয়েট করা মানে হলো পার্টিকুলার একটা জব ক্রিয়েট করা, যে আমি এই পার্টিকুলার জবটা করবো। এখন এই পার্টিকুলার জবটা যখন আমি প্রোডাকশন করতে যাব, তখন আমাকে কি করতে হবে? মেটেরিয়াল লাগবে, লেবার লাগবে এবং ওভারহেড লাগবে। তো মেটেরিয়ালের জন্য আমাকে কি করতে হবে? মেটেরিয়াল রিকুইজিশন ফর্ম দিতে হবে। লেবারের জন্য আমার লেবার টাইম টিকেট মেনটেন করতে হবে, এবং ওভারহেডের জন্য আমার প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট লাগবে, যেটার মধ্যে ওভারহেডটা আমি কি করবো? অ্যাপ্লাই করবো। তাহলে মেটেরিয়াল রিকুইজিশন ফর্ম থেকে আমার মেটেরিয়ালের কোয়ান্টিটি কি হবে এবং কস্ট কি হবে, সেটা কোথায় আসবে আমার? সেটা আমার জব কোড শিটে আসবে। লেবার টাইম টিকেট থেকে লেবারের টোটাল লেবার আওয়ার কতটুকু এবং তার অ্যামাউন্ট কত, সেটা আমার জব কোড শিটে আসবে। এবং মেটেরিয়াল এবং ওভারহেড থেকে আমার ওভারহেড রেট দিয়ে আমি কি করব? আমার টোটাল অ্যাক্টিভিটিটাকে ওই জবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমার মেটেরিয়াল কস্ট, লেবার কস্ট, আমার ওভারহেড টোটাল আসবে। তাহলে এই তিনটার উপর বেস করে আমার কি হবে? টোটাল প্রোডাকশন কস্ট কত ওই পার্টিকুলার জবে সেটা আসবে। এবং যেহেতু আমি নাম্বার অফ ইউনিট কতটুকু প্রোডাকশন করছি সেটা জানি, তো টোটাল প্রোডাকশন কস্টকে নাম্বার অফ ইউনিটস কমপ্লিট দ্বারা যদি আমরা ডিভাইড করি, তাহলে আমার পার ইউনিট কস্টটা বের হয়ে যাবে। সবাই কি বুঝছেন? স্যার বুঝতে পেরেছি। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, কারণ আজকে সবাই মোটামুটি চুপচাপ। স্যার একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ প্লিজ। স্যার এই জব অর্ডার কস্টিং এর যে শীটটা বানালেন স্যার, জব অর্ডার শীট যেটা স্যার, জি, এটা কি স্যার এস্টিমেটেড শীট নাকি স্যার আমি মানে আমার প্রোডাকশনের পরের শীটটা স্যার? মানে যে শীটে যে আমি অ্যামাউন্ট গুলো বসাইলাম স্যার, যেটা বলেন যে পার ইউনিট আমি ওকে, বের করলাম। বুঝতে পারছি। এখন আপনি দেখেন, আপনি যখন একটা পার্টিকুলার জব ক্রিয়েট করবেন, এই জবের সাথে যত ধরনের অ্যাক্টিভিটি আছে সেগুলো আপনাকে কি করতে হবে? ট্রেস করতে হবে না? জি স্যার। আপনি ট্রেস করবেন কিভাবে? তাহলে কোথাও আপনার একটা ডাটাবেস থাকতে হবে, যে ডাটাবেসে আপনাকে কি করতে হবে? এই জবের সাথে রিলেটেড যত ধরনের অ্যাক্টিভিটি আছে সেটা ট্রেস করতে হবে, তাই না? জি স্যার। ওই ওই যে শীটটা আমরা বলছি, এটার নাম হলো জব অর্ডার কস্ট। ঠিক আছে, আগে এখন স্যার এই এস্টিমেটেড শীট। একটু বলি, নো এস্টিমেটেড শীট না, একটু বলি। তাহলে দেখেন, এই জব কস্ট শীটে যখন মেটেরিয়ালটা আমরা রিকুইজিশন দিই, মেটেরিয়াল রিকুইজিশন দেওয়ার সময় আমার কি কি লাগে? মেটেরিয়ালের নাম লাগে, ঠিক আছে, তার কোয়ান্টিটি লাগে, পার ইউনিট কস্ট লাগে এবং টোটাল কস্ট লাগে। তাহলে মেটেরিয়াল কস্টটা কি এস্টিমেটেড থাকে না ওকে মানে অ্যাকচুয়াল থাকে? স্যার এস্টিমেটেড। নো, মেটেরিয়াল কস্টটা অ্যাকচুয়াল থাকে, কারণ মেটেরিয়াল রিকুইজিশন ম্যাটেরিয়াল ফর্ম। কস্ট স্যার এস্টিমেটেড। জি, অ্যাকচুয়ালটা স্যার, ম্যাটেরিয়াল কস্ট স্যার অ্যাকচুয়ালটা স্যার। অ্যাকচুয়াল। এবার আসি টাইম টিকেটে। টাইম টিকেটে লেবার কস্টটা কি অ্যাকচুয়াল থাকে না এস্টিমেটেড থাকে? স্যার অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল থাকে। এবার আসি ওভারহেড, এটা কি থাকে? ওইটা স্যার এস্টিমেটেড। এটা এস্টিমেটেড থাকে। এবং পার্টিকুলার জবটা যখন ফিনিশ হয়, তখন আমরা যদি ওভার অ্যাপ্লাইড বা আন্ডার অ্যাপ্লাইড করি, তাহলে কিসের সাথে অ্যাডজাস্টমেন্ট দিই? ওই পার্টিকুলার জবের যে কস্ট অফ গুডস আছে তার সাথে অ্যাডজাস্টমেন্ট দিই। জি স্যার। তাহলে একটা জব অর্ডার কস্ট শিট আমার কি ধরনের কস্ট রিফ্লেক্ট হয় বলেন? স্যার কোশ্চেনটা বুঝিনি স্যার, আরেকবার বলবেন? আমাদের জব কস্ট শিটে যদি মেটেরিয়াল কস্ট অ্যাকচুয়াল হয়, লেবার কস্ট অ্যাকচুয়াল হয়, আর ওভারহেড কস্ট আমরা অ্যাপ্লাই করি, বাট পরবর্তীতে আমার যদি ওভার অ্যাপ্লাইড বা আন্ডার অ্যাপ্লাইড হয় সেটা কস্ট অফ গুডস এর সাথে অ্যাডজাস্ট করি, তাহলে জব অর্ডার কস্ট শিটের যে অ্যামাউন্ট গুলো আসে সেটা কি কি ধরনের অ্যামাউন্ট আসে? সবগুলো অ্যাকচুয়াল কস্ট। স্যার অ্যাকচুয়াল কস্ট আসে মিক্সড কস্ট টাইপের, মিক্সড কস্ট টাইপের। এক্স্যাক্টলি, কারণ আমার ওভারহেডে যদি ওভার অ্যাপ্লাই করে থাকি, পরবর্তীতে আমি সিওজিএস এর সাথে কিন্তু অ্যাডজাস্ট করি। আমি যদি আন্ডার অ্যাপ্লাই করে থাকি, তাও আবার সিওজিএস এর সাথে অ্যাডজাস্ট করি না? জি স্যার। তাহলে আমি আফটার প্রোডাকশন এই জবটা কস্ট শিটে কি হয়? অল অ্যাডজাস্টেড কস্ট কিন্তু থাকে। জি স্যার। তাহলে ইটস রিফ্লেক্ট দ্য অ্যাকচুয়াল কস্ট অফ দ্য পার্টিকুলার জব। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন মেহেদি? স্যার থ্যাংক ইউ। স্যার থ্যাংক ইউ।
Explain why some production cost must be assigned to products through an allocation process. কেন আমাকে অ্যাসাইন করতে হবে? এই অ্যান্সারটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, এটা নিয়ে ডিসকাস করব না। Why do companies use predetermined overhead rates rather than actual manufacturing overhead cost to apply overhead to job? এই কোশ্চেনটার অ্যান্সার আপনারা দিবেন। আপনারা আমাকে বলেন আমরা কেন প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট ইউজ করি অ্যাকচুয়াল কস্ট বাদ দিয়ে? Actual জি তানভীর বলেন। অ্যাকচুয়াল কস্টটা তো আমরা প্রোডাকশন করার পরে যে পাই, আর সেটা মেইন রিজন এটা, ঠিক আছে। জি, আর তার মানে সেটা আগে আমরা প্রিডিটারমাইন্ডটা করে নিই। এক্স্যাক্টলি। মৃন্ময় বলবেন কিছু? স্যার আমি যদি অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে স্যার আমার পুরো প্রোডাকশনটা আগে শেষ করতে হবে, তারপরে আমাকে অ্যাপ্লাই করতে হবে। বাট আমি একটা বিভিন্ন জব কস্টের জন্য স্যার কোনো অর্ডার আসবে, আমি আগে দেখবো যে আমার এইটা আসলে আমার ভালো হবে কিনা, আমার বা প্রফিট মেকিং করতে পারবো কিনা। আচ্ছা মৃন্ময়, আমি একটু কোশ্চেন করি, আমার সেলস অর্ডারটা কখন ক্রিয়েট হয় বলেন তো? ইয়েস স্যার। সেলস অর্ডার ক্রিয়েট হয় কখন? স্যার যখন কোনো অর্ডার আসে আমার কাছে, যে অর্ডারটা কিভাবে আসে স্যার? ওকে আমি একটু বলি। নরমালি ধরেন আমার 100টা ক্যাপ লাগবে, ঠিক আছে, অথবা বাংলাদেশ আর্মির 5000 ক্যাপ লাগবে, তাদের আর্মি যে স্পেসিফিক ডিজাইনের ক্যাপ ব্যবহার করে, তো ওনারা বললো যে আমার 5000 ক্যাপ লাগবে। তো ওনারা কি করে একটা রিকোয়েস্ট ফর ইন্টারেস্ট একটা পত্রিকায় বিজ্ঞাপন দেয় যে আমার 5000 ক্যাপ লাগবে এই ধরনের স্পেসিফিকেশনে, যারা যারা এই ক্যাপ প্রোডাকশন করার জন্য আগ্রহী তারা যাতে কি করে ইন্টারেস্ট শো করে, ঠিক আছে। তখন কি করে যে যে কোম্পানিগুলা এই ক্যাপটা প্রোডাকশন করে তারা কি করে ওইটার উপর বেস করে ইন্টারেস্ট শো করে। ইন্টারেস্ট শো করার সময় তারা কি করে তাদের যে ক্যাপের স্পেসিফিকেশন, কি কি মেটেরিয়াল লাগবে, কস্ট কত হবে, কস্ট কত হবে, সবকিছু প্রোভাইড করে। দেওয়ার পর বাংলাদেশ আর্মি কি করবে, একটা কমিটি গঠন করবে। কমিটি গঠন করে কি করবে, এই যারা আমরা সাবমিট করেছি তাদের এই টেন্ডার গুলো কি করবে, ইভালুয়েশন করবে। ইভালুয়েশন করার পরে যদি কোয়ালিটি এনশিওর করে বেস্ট কস্টে যেটা আসে, যে প্রাইসটা সবচেয়ে কম হয়, তাদেরকে তারা কি করে সিলেক্ট করে। সিলেক্ট করার পরে দেন তারা কি করে ওই ভেন্ডরকে কনফার্ম করে যে তোমরা কি করেছো, তোমাদের যে কস্টিং আমাদেরকে প্রোভাইড করেছো সেই অনুযায়ী আমরা কি করছি, তোমাদেরকে সিলেক্ট করেছি, তোমরা ফার্দার ইনফরমেশন প্রোভাইড করো। ফার্দার ইনফরমেশন যখন প্রোভাইড করার পর সবকিছু ঠিক থাকে, তখন কি করে বাংলাদেশ আর্মি তখন হলো ওই কোম্পানিকে একটা ওয়ার্ক অর্ডার প্রোভাইড করে। এই ওয়ার্ক অর্ডার প্রোভাইড করা মানেই হলো একটা সেলস অর্ডার কি করা, জেনারেট করা, ঠিক আছে। এই যে তাহলে দেখেন আপনার টেন্ডারে অ্যাটেন্ড করতে হবে। টেন্ডারে অ্যাটেন্ড করতে হলে আপনি কি করতে হবে, প্রোডাক্টের প্রাইসিং করতে হবে। এখন আপনি তো প্রোডাক্টটা তৈরি করে নেন, আপনি প্রাইসিং করবেন কি হবে? তার মানে আপনি যখন টেন্ডারে অ্যাটেন্ড করবেন আপনাকে প্রোডাক্ট প্রাইসিংটা প্রোডাকশনের আগেই তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন? আপনি র মেটেরিয়ালের কারেন্ট প্রাইস জানেন, আপনি লেবারের কারেন্ট প্রাইস জানেন, মেটেরিয়াল কস্টের ক্ষেত্রে প্রিডিটারমাইন্ড ওভারহেড ইউজ করতে পারেন। তো আপনাকে প্রোডাকশনের আগে কি করতে হয়, আপনার এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টটা কি করতে হয়, প্রোডাক্টে আপনার অ্যাপ্লাই করতে হয়। যদি আপনি অ্যাকচুয়ালের জন্য ওয়েট করেন তাহলে আপনি টেন্ডারও অ্যাটেন্ড করতে পারবেন না, আর আপনি সেলস অর্ডারও পাবেন না। সো দিস ইজ দ্য বেসিক্যালি মেইন রিজন যে আমাদের কিছু কস্ট কি করতে হয়, অ্যাপ্লাই করতে হয় টু দ্য প্রিডিটারমাইন্ড ওভারহেড এর মধ্যে, ঠিক আছে। ইয়েস স্যার। দেখেন প্রবলেম এই জায়গায় যদি বলি, হোয়াট ফ্যাক্টর শুড বি কনসিডার্ড ইন সিলেক্টিং এ বেস টু বি ইউজড ইন কম্পিউটিং দ্য প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট। এই যে প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট আমরা ক্যালকুলেশন করছি, কখনো ডিরেক্ট লেবার আওয়ার, কখনো মেশিন আওয়ার, কখনো নাম্বার অফ প্রোডাকশন ইউনিট, এগুলো ইউজ করি। তো আমরা আসলে এই যে কোন কোন ফ্যাক্টরগুলো কনসিডার করতে হবে বিফোর অ্যাপ্লাইং দ্য অ্যাক্টিভিটি, বেস যে অ্যাক্টিভিটিটা ইউজ করব সেটা কনসিডার করার আগে আমাদের কি কি জিনিস মানে এই জায়গায় কনসিডার করতে হবে বলেন তো? আমার কোশ্চেন কি আপনারা বুঝতে পেরেছেন? আমি আবার বলি, আমরা যে প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট যখন আমরা বের করি তখন আমরা কি করি, এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেডকে এস্টিমেটেড অ্যাক্টিভিটিতে ভাগ করি। এই যে অ্যাক্টিভিটি এস্টিমেটেড অ্যাক্টিভিটিটা যে একটা বেস থাকে, বেসটা হতে পারে ডিরেক্ট লেবার হাওয়ার হতে পারে, মেশিন লেবার হাওয়ার হতে পারে, নাম্বার অফ প্রোডাকশন ইউনিট হতে পারে। আমরা আসলে কোনটা ইউজ করব এবং কোনটা ইউজ করার সময় কোন কোন ফ্যাক্টরগুলো আমরা আসলে কনসিডার করব যে এই ফ্যাক্টরের কারণে আমাদের এই বেসটা ইউজ করতে হবে। এখানে কস্ট ড্রাইভার যে ইস্যুটা রিলেটেড, এটা এক্স্যাক্টলি মেইন ফাংশনটা হবে কস্ট ড্রাইভার, ঠিক আছে। দেখেন এই অ্যানসারটা যদি আপনারা দেখেন, the measure of activity used as a allocation base should drive the overhead cost। তার মানে আমার পার্টিকুলার ওই ওভারহেডের ক্ষেত্রে
আমার যে অ্যাক্টিভিটি গুলো আছে এর মধ্যে কোন অ্যাক্টিভিটিটা বেশি ওভারহেড কস্টকে ড্রাইভ করে, সেই আমার অ্যাক্টিভিটিটাকে আমাকে কি করতে হবে, কস্ট বেস হিসেবে সিলেকশন করতে হবে। ঠিক আছে? জি স্যার। Okay. স্যার আরেকবার একটু বলবেন স্যার? ধরেন আপনি একটা কোম্পানিতে জব ওভারহেড কস্টিং করছেন, ঠিক আছে? তো জব ওভারহেড কস্টিং এ আপনার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট অ্যালোকেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রিডিটারমাইন্ড ওভারহেড কস্টটা বের করতে হবে। কারণ প্রিডিটারমাইন্ড ওভারহেড কস্ট বের করতে গিয়ে আপনি দেখলেন যে আপনার এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড একটা বের করেছেন, বাট আপনার এস্টিমেটেড অ্যাক্টিভিটি বেস কোনটা হবে সেটা বের করতে পারেন না। তো আপনি কিসের বেসিসে এই বেসটা ডিটারমাইন করবেন? তো বেসিস ডিটারমাইনের ফার্স্ট ড্রাইভার হলো আপনার কস্ট ড্রাইভার। অর্থাৎ কোন ড্রাইভারটা, এটা কি আপনার যে টোটাল ওভারহেড কস্ট আছে এটা কি ডিরেক্ট লেবার আওয়ারের কারণে বেশি ইম্প্যাক্টেড হয় বা ইনফ্লুয়েন্স হয়, মেশিন আওয়ারের কারণে ইনফ্লুয়েন্স হয়, নাম্বার অফ প্রোডাকশন ইউনিটের কারণে ইনফ্লুয়েন্স হয়, সেটা আপনাকে বের করতে হবে। অর্থাৎ কস্ট ড্রাইভারটা বের করতে হবে। যেই কস্ট ড্রাইভারটা আপনার ওভারহেডকে বেশি ইনফ্লুয়েন্স করবে আপনার বেস সেটা হবে। বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস Okay. স্যার। এগুলো নিয়ে আর কথা না বলি, কারণ আমরা একটু চলে যাই। এগুলো আপনারা একটু দেখে নিন, আমি আর ফার্দার এগুলো যাচ্ছি না। ঠিক আছে? এবার আমরা বলেন, আমরা যে গতকাল কোশ্চেনটা সলিউশন করেছিলাম, মানে একটা রিভিউ কোশ্চেন, এটা কি সবাই বুঝেছিলেন? জি স্যার। এই কোশ্চেনটা নিয়ে বা রিভিউ কোশ্চেনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড এই পয়েন্ট একটু ভালো, একটু আবার একটু যদি রিভিউ দিতেন একটু ভালো হতো। আন্ডার অ্যাপ্লাইড আর ওভার অ্যাপ্লাইড আপনি আচ্ছা শাহিদ, আপনি বলেন ওভার অ্যাপ্লাইড কখন হয়? ওভার মানে হচ্ছে বেশি যখন আমি ধরে রাখছি, আমি খরচটা যখন বেশি ধরে রাখছি, বাট আমার আমার একটু সরি স্যার, শুনতেছেন? আমি আপনার কথাটা বুঝিনি, একটু আবার বলবেন? হ্যাঁ স্যার, স্যার শুনতেছেন? না, একটু বলেন। হ্যাঁ স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ও মানে ওভার অ্যাপ্লাইড হচ্ছে মানে আলটিমেটলি যখন আমি অ্যাকচুয়ালি যখন আমি বেশি ধরে রেখে আমি অ্যালোকেশন করছি তখন। আর আন্ডার তো আলটিমেটলি তখনই যখন হচ্ছে আমি আমার অ্যাকচুয়ালি চেয়ে কম ধরে আমি অ্যাপ্লাই করছি তখন। অ্যাপ্লাই করছি। এখন ধরেন বেশি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখন কি করতে হবে আপনাকে? তখন স্যার অ্যাডজাস্ট করতে হবে। কতটুকু অ্যাডজাস্ট করবেন? মানে যতটুকু আমি বেশি ধরছি তার সে ধরেন স্যার আমি যদি কার সাথে অ্যাডজাস্ট করবেন? স্যার সিইউজিএস এর সাথে। সিইজি এর সাথে অ্যাডজাস্ট করবেন। আচ্ছা, আর যদি আন্ডার অ্যাপ্লাইড হয় তাহলে কার সাথে অ্যাডজাস্ট করবেন? সেম সিইউজি এর সাথে বাড়াবো। সিইজি এর সাথে অ্যাপ্লাই করবেন। তাহলে আপনার কোশ্চেনটা কি বলেন? স্যার এখানে আলটিমেটলি মানে অনেক সময় কনফিউজ হয়ে যেতে হয়, মানে এই যে আমি একটু কনফিউজড এখনই যে আমি কার সাথে এটা অ্যাড তো করবো, মানে এই সিইউজি এর সাথে কি বাড়াবো না কমাবো? ওকে, আপনি বলেন, আপনি যখন ওভার অ্যাপ্লাইড করেছেন তখন সিইজিএস বাড়াইছিলেন না কমাইছিলেন? কমাইছিলাম স্যার। আপনি যখন ওভার অ্যাপ্লাই করেছেন তখন সিইজিএস এর ওভার অ্যাপ্লাইটা কি অ্যাপ্লাই করা আছে না নাই? আপনি যখন ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাই করেছেন এটা ইমপ্লাই করে যে আপনি অলরেডি এটা ইমপ্যাক্টেড অন সিইজিএস। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে, এই যতটুকু বেশি ওভার অ্যাপ্লাই করেছি সিইজিএস থেকে কি করতে হবে, কমাইতে হবে। তাহলে সিইজিএস নিজে কি পার্টে থাকে, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। সিইজিএস কি এক্সপেন্স না অ্যাসেট নাকি? ক্রেডিট। সিইজিএস টা কি ধরনের, এটা কি অ্যাসেট না এক্সপেন্স? ডেবিট। এটা হলো এক্সপেন্স। এক্সপেন্স নরমালি কোন ধরনের ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। তাহলে সিইজিএস নিজে হলো ডেবিট ব্যালেন্স। এখন সিইজিএস যদি আপনি কমাইতে চান তাহলে সিইজিএস টা কোন পাশে যাবে, ডেবিটে থাকবে না ক্রেডিটে যাবে? ক্রেডিটে যাবে। তাহলে আপনি যদি ওভার অ্যাপ্লাইড করেন সিইজিএস টা অ্যাডজাস্ট করতে হবে টু দিস ওভার অ্যাপ্লাইড অ্যামাউন্ট এন্ড ইট শুড বি ক্রেডিটেড। আর তাহলে ডেবিট হবে কি, ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেডটা ডেবিট হবে আর সিইজিএস টা হলো ক্রেডিট হবে। আপনার যদি আন্ডার অ্যাপ্লাইড হয় তার মানে আপনি সিইজিএস কম অ্যাপ্লাই করেছেন, এখন কি করতে হবে, বাড়াইতে হবে। তাহলে বাড়াইতে হলে কি করতে হবে, সিইজিএস নিজে ডেবিট ব্যালেন্স, তাহলে বাড়াইলো সিইজিএস কি হবে, তখন ডেবিট হবে। আর ফ্যাক্টরি ওভারহেড ক্রেডিট হবে, জাস্ট অ্যামাউন্টটা বেড়ে যাবে স্যার। এক্স্যাক্টলি। বুঝতে পেরেছেন সাজিদ? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন নেই? চট্টগ্রাম থেকে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমি চট্টগ্রাম থেকে। সাজিদ চট্টগ্রাম। আর কেউ আছেন? আশরাফ রহমান, কোনো কোশ্চেন আছে? আশরাফ, আপনাকে শোনা যাচ্ছে না, কোনো কোশ্চেন নেই? ওকে, থ্যাংক ইউ।
সো আমরা যে কাজটা করি, আমরা আজকে আরেকটা প্রবলেম শেয়ার করি, এই প্রবলেমটা আমরা সলিউশন করবো, ঠিক আছে? এটা হলো আমার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইটা। সো আমরা কোশ্চেনে চলে যাই। আমরা একটু প্রথম দিকেই দেখি যে আসলে কোশ্চেনগুলোতে কি বলেছে, ঠিক আছে? আমরা একটু ছোট ছোট এক্সারসাইজ দিয়ে শুরু করি। এক্সারসাইজ গুলোর সলিউশন গুলো আপনারা করবেন, তারপর আমরা একটু বড় প্রবলেমে যাবো, ঠিক আছে? আমি এক্সারসাইজ 3 এক্সারসাইজটা দেখবো। এটা কি বলছে? ম্যাকলে মাইকলে কোম্পানিজ প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট ইজ 14 পার ডিরেক্ট লেবার আওয়ার। তার মানে তার একটা প্রিডিটারমাইন্ড রেট বলা আছে $14 and its direct labor wage rate is $12 per hour. The following information pertains to a particular job at 500, direct material 230, direct labor 108। এই দুটো জিনিস বলা আছে। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যাসাইন টু জবে কত হবে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমি কি বলছি? আচ্ছা, একটু 1 মিনিট আমাকে একটু সময় দেন। একটা জিনিস 1 মিনিট একটু আমাকে একটু সময় দিন। সরি, আসলে একটা কল আসছিল, আমাকে অ্যাটেন্ড করতে হয়েছে। অফিসিয়াল কল তো, সো সরি আসলে সেটার জন্য। আমরা নো প্রবলেম স্যার। আমরা ঠিক আছে যে স্যার। কাজটা করেছিলাম, আহ, এই প্রবলেমটা নিয়ে কথা বলছিলাম যে একটা কোম্পানি আছে যেটা অলরেডি বলেছে যে টু এ পার্টিকুলার জব তার ডিরেক্ট মেটেরিয়াল কস্ট কত, ডিরেক্ট লেবার কস্ট কত। আমার প্রিডিটারমাইন্ড ওভারহেডটা বলে দিয়েছে এবং ডিরেক্ট লেবার ওয়েজ রেট কত সেটা আমাকে বলে দিয়েছে। এখন আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যাসাইন টু দিস পার্টিকুলার জব কত হবে সেটা আমাকে বের করতে হবে। এবং এই জবটা যদি 40 ইউনিট হয় তাহলে এভারেজ কস্ট অ্যাসাইন টু ইচ ইউনিট ইনক্লুডেড দ্য জব কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দুইটা জিনিস, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ফর দিস পার্টিকুলার জব আমাকে বের করতে হবে, and same time if they provided the number of units, then we need to find the average cost assigned for each particular product in this job. তাহলে দুইটা জিনিস আমরা বের করব। আমরা কিভাবে বের করব? আমরা একটু যাই, আমাদের কি কি আছে আমরা একটু এক্সেলে লিখি, ঠিক আছে? আমি জানি আপনারা সবাই এই প্রবলেমটা পারবেন। তো আমি যে কাজটা করবো, যে কোনো একজনকে আমি সিলেক্ট করব এই প্রবলেমটা সলভ করার জন্য আমার সাথে সাথে। দেখা যাচ্ছে প্রবলেমটা? দেখা যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? নাকি আরেকটু বড় করতে হবে? একটু বড় করলে ভালো হয় স্যার। স্যার একটু জুম করে দিন। একটু করছি, কারণ আমাকে এক্সেলটা একটু ছোট করতে হবে।
আশা রাখি এখন দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি। ওকে, আমরা একটু নতুন শিটে চলে যাই। জয়, আপনি আমাকে হেল্প করেন এই প্রবলেমটা সলভ করার জন্য। তাহলে প্রথমে আমাদের কি কি আছে একটু দেখি আমরা। আমাদের কি আছে? POHR, প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট আছে। আমার কত আছে বলেন জয়? জয় কি শুনতে পাচ্ছেন? স্যার 14 টাকা আছে। $14 আছে, এটা আমার বলা আছে। তারপরে কি বলা আছে আমাকে? এই $14 কি পার ডিরেক্ট লেবার আওয়ার, তাই না? জি স্যার। ডিরেক্ট লেবার আওয়ার। ওকে, আর কি বলা আছে? স্যার আর আছে ডিরেক্ট লেবার রেট বলা আছে। আমার কত বলা আছে? 12 পার আওয়ার। হ্যাঁ স্যার। এ পর্যন্ত ঠিক আছে। তারপর আমার কি দেওয়া আছে? একটা পার্টিকুলার জবের কথা বলা আছে। পার্টিকুলার জবের কথা বলা আছে, জব এ 500। এই জব এ 500 এর ক্ষেত্রে আমার কি কি বলা আছে এখন? আমার বলা আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কত বলা আছে? 230। স্যার 230। ওকে, ডিরেক্ট লেবার বলা আছে 108। আমরা যদি রিকোয়ারমেন্টের দিকে যাই, আমার রিকোয়ারমেন্ট বলছে কি বলা আছে? রিকোয়ারমেন্ট কি বলছে? টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ফর জব, আমার জবটা F500। এটার জন্য টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত বের করতে হবে? 2 নম্বর আমার কি করতে হবে? অ্যাভারেজ কস্ট পার ইউনিট if number of units for this job 40 units। আচ্ছা জয়, এখন আমাকে বলেন আমি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে আমি কি বুঝি? স্যার তিনটা কস্টই আসবে, ডিরেক্ট ম্যাটেরিয়াল আসবে, ডিরেক্ট লেবার আসবে, আর স্যার ওভারহেড আসবে ম্যানুফ্যাকচারিং। ওকে, তাহলে আপনি বলছেন যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট যখন আমরা বের করব, কস্ট ফর জব F500, তো আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল, আচ্ছা আমি কপি পেস্ট করে নিই এটা, এবং আমার কি আসবে? ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমরা সরাসরি লিখতে পারি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এটা কত হবে বের করতে হবে? হ্যাঁ, কিভাবে বের করব? 14 into 9 স্যার এটা স্যার 9 এর সাথে হবে গুণ, 108 এর সাথে আগে ভাগ দিয়ে স্যার ঠিক 108 কে কি করতে হবে আমাকে? 12 দিয়ে ভাগ দিতে হবে স্যার। কেন 12 দিয়ে ভাগ করব? স্যার এই ডিরেক্ট লেবার আওয়ার থেকে স্যার আমার স্যার ইয়েটা লাগবে তো স্যার, আমার রেটটা লাগবে স্যার। ডিরেক্ট লেবার আওয়ার কস্ট কত সেটা আমাকে বের করতে হবে। হ্যাঁ স্যার। ডিরেক্ট লেবার কস্ট কত বের করতে হলে আমার টোটাল ডিরেক্ট লেবার কস্ট কে আমার ডিরেক্ট লেবার পার আওয়ার কস্টটা ভাগ করতে হবে। তাহলে ডিরেক্ট লেবার আমার কস্ট কত হচ্ছে? 9 আওয়ার। তাহলে ম্যানুফ্যাকচারিং আওয়ারের জন্য আমার আওয়ার কত হবে? এই 9 ইনটু ডিটারমাইন্ড ওভারহেড রেট কত আমার? 14। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাই কত? স্যার 464 আসবে অ্যাপ্লাই। তাহলে আমি এটা বের করে ফেললাম আমার অ্যাপ্লাই কত, তাই না? কারো কোনো কোশ্চেন আছে? এটা হলো আমার কি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, তাই না? এটা আমার বের হয়ে গেল। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তাহলে আমার এভারেজ কস্ট কত হবে? 40 দিয়ে ভাগ করব স্যার। কত দিয়ে ভাগ করব? আমি 40 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমার যা আসবে সেটাকে বলে এভারেজ কস্ট। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। সবাইকে আমরা বুঝেছি এটা যে আসলে কি হয়েছে? ইয়েস স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ওভারহেড অ্যাপ্লাইটা একটু আরেকবার দেখাবেন স্যার? জি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওভারহেড অ্যাপ্লাই। ওভারহেড অ্যাপ্লাইডের ক্ষেত্রে আমরা গতকাল একটা কথা বলেছিলাম যে ওভারহেড অ্যাপ্লাইডের ক্ষেত্রে আমাকে প্রথমে লাগবে নাম্বার অফ আওয়ার ইনটু প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট। এই নাম্বার অফ আওয়ারটা আমরা বের করবো কোথা থেকে? আমার লেবার আওয়ার যতটুকু সময় লাগবে নরমালি অন্য ধরনের কাজগুলো এতটুকু সময় লাগে, কারণ লেবাররা ডিরেক্টলি প্রোডাকশনের সাথে রিলেটেড। তাহলে লেবার আওয়ার যতটুকু সময় লাগবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টও আমার তত ঘন্টার জন্যই লাগবে। তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড সময় আমার সবসময় কি করতে হবে? আমার যে লেবার আওয়ার আছে সেই লেবার আওয়ারকে আমি প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমার লেবার আওয়ার কত বের করছি আমরা? 9। কিভাবে বের করছি?
আমার টোটাল ডিরেক্ট লেবার কস্ট দেওয়া আছে 108 এবং আমার ডিরেক্ট লেবার আমার রেট দেওয়া আছে 12। তাহলে 108 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমি ডিরেক্ট লেবার আমার পাবো টোটাল 9। এই 9 কে যদি আমি প্রিডিটারমাইন্ড ওভারহেড যে 14 আছে এটাতে মাল্টিপ্লাই করি তাহলে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কতটুকু অ্যাপ্লাই করেছি সেটা বের হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু দেখি তারপর এরপর প্রবলেমগুলো দেখি। আমরা যদি 3 এর 6 আমরা অঙ্কটা দেখি, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, 3 এর 6 আমি একজনকে বলি কে আমাকে শেয়ার করবে 3 এর 6টা। রাকিবা সুলতানা আছেন? রাকিবা সুলতানা আছেন? ওকে, আমরা পাচ্ছি না। মাইমুনা তো আছেন না? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার আমি জি স্যার, শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে স্যার। জি স্যার, শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি স্যার। মাঝে মাঝে স্যার কেমন প্রবলেম করতেছে, মনে হয় স্যার আমারও সমস্যা হবে। ওকে, তাহলে আমরা একটু চলে যাই, তারপর একটু নিচের দিকে চলে যাই। আবির আছেন? আবির? মানে আমি যাকে চাচ্ছি সেই রেসপন্স করছে না, ওনারা কি নাই না আসলে বুঝতে পারছে না? আচ্ছা 1 মিনিট আমাকে একটু সময় দিন, আমি আসতেছি। আইসিএমবি তালেব ভাই কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? ভাই শুনতে পাচ্ছেন? স্যার তুমি কাকে যাচ্ছ? আমি তালেব ভাই নাম্বারটা কি আছে আপনার কাছে? জি আছে, আমি সেন্ড করব উনি কি এখন আছেন? আমাদের সাথে আছেন? তা তো বলতে পারছি না। আচ্ছা জয় ভাই, জয় ভাই হচ্ছে আমাদের যে ক্লাস এখন কিন্তু অনেকগুলো ক্লাস 3টার দিকে হয়, 11টার দিকে হয়। এটা হচ্ছে আমাদের অফিস আওয়ার। আমরা তো এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারছি না, ওনারা কোনো ভিডিও লেকচার গুলো দিচ্ছে না। সেগুলোতে একটা আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ক্লাস অফিস আওয়ারের মধ্যে পড়ে যাচ্ছে, ওটা ঠিক মতো অ্যাটেন্ড করতে না পারলে পরের ক্লাসটা কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারবো না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা আমরা যে প্রবলেমটা শেয়ার করছিলাম, তো জয় প্রথম প্রবলেমের জন্য আমাদের কাছে শেয়ার করেছে। তো আমরা শাহরুখ কি আছেন? শাহরুখ আছেন? স্যার শাহরুখের কথা বলতে একটু প্রবলেম হচ্ছে স্যার, অনেক ঠান্ডা লাগছে। ওকে স্যার, অন্য কাউকে নেন স্যার। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা আরেকজনকে নিই। সাইদুল তো অফিসে, সাইদুলকে নেওয়া যাবে না। ইনজামাম আছেন? আমি আসলে একটু জানার চেষ্টা করছি যে আসলে স্যার আমি অফিসে, স্যার আমি অফিসে। ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, কে ভলান্টিয়ারলি করবেন বলেন? ভলান্টিয়ার কে করবেন? স্যার আমি। বিধান, ওকে থ্যাংক ইউ বিধান। সো আমরা মানে আমি আসলে এটা করার মেইন অবজেক্টিভটা হলো আসলে আমরা কতজন আছি। অনেকে যে আসলে রুল কলের জন্য জাস্ট অনলাইনে আসছে, সো আমি জানার চেষ্টা করছি আসলে কারা অ্যাক্টিভ আছে এই জায়গায়। তো নাম্বার 70, বাট আমার মনে হচ্ছে আমরা ম্যাক্সিমামই আসলে অ্যাক্টিভ নেই। ওকে লেটস সি। ওকে বিধান, তো বিধানের সাথে আমরা কি করব, এই প্রবলেমটা সলভ করব, ঠিক আছে? আচ্ছা আমরা একটু প্রবলেমটা পড়ি। বিধান আপনি প্রবলেমটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। আপনি একটু প্রবলেমটা বলেন, কি বলেছে? Sir, Premier Corporation has provided the following data concerning last month manufacturing operations. এখানে purchase of raw materials 30,000, indirect materials included in manufacturing overhead 5,000, direct labor 58,000, manufacturing overhead applied to working process 87,000, under applied overhead আছে 4,000 টাকা,
আর ইনভেন্টরিজ দেওয়া আছে বিগিনিং এন্ড এন্ডিং, র ম্যাটেরিয়ালস 12-18, ওয়ার্ক ইন প্রসেস 56-65, আর ফিনিশ গুডস আছে 35-42 হাজার টাকা। তো আমাদের রিকোয়ারমেন্টস যেটা বলছে সেটা হচ্ছে প্রিপেয়ার এ শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার ফর দ্য মান্থ। ওকে আর সেকেন্ড অপশন হচ্ছে প্রিপেয়ার এ শিডিউল অফ গুডস সোল্ড ফর দ্য মান্থ। ওকে তাহলে আমাকে 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 কিছু ইনফরমেশন দেওয়া আছে, এটার উপর বেস করে আমাকে সিইউজিএম এবং সিইউজিএস এই দুইটা জিনিস তৈরি করতে হবে, ঠিক আছে? আমরা সিইউজিএম যদি স্যার তৈরি করি, এখানে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ please। স্যার আমরা যে গত ক্লাসে যা শিখছিলাম মানে এর দ্বিতীয় অধ্যায়, তো এখানে দুটো এন্ট্রিস নতুন আসছে, একটা হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস ইনক্লুডেড ইন ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাইড ইন ওয়ার্কিং প্রসেস। ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাইড টু ওয়ার্কিং প্রসেস মানে কি? স্যার এটা ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস আমার আমরা যখন ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা অ্যাপ্লাই করি তখন এটা আমরা কোথায় অ্যাপ্লাই করি? এটা ওয়ার্কিং প্রসেসে অ্যাপ্লাই করি। তখন আমরা যখন রেকর্ড করি এন্ট্রিগুলো তখন আমরা লিখি যে ওয়ার্কিং প্রসেস ডেবিট, ফ্যাক্টরি ওভারহেড ক্রেডিট, ঠিক আছে? লাস্ট ক্লাসে আমরা একটা জার্নালে একই কাজ করেছিলাম। সো এই সেম জিনিসটা এই জায়গায় বলছে যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাইড টু ওয়ার্কিং প্রসেস 87,000, ঠিক আছে? এখন কোশ্চেনটা হলো ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইনক্লুডেড ইন ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা মানে কি বলেন তো? পুরোটাই ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ওভারহেড। মানে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালটা অলরেডি ম্যানুফ্যাকচারিং ওভারহেডে কি করা আছে? ইনক্লুডেড করা আছে। তাহলে এটা আমাকে কি করতে হবে এখন? তাহলে কি এটা আমার ডাইরেক্ট ম্যাটেরিয়ালস থেকে বাদ দিতে হবে? এখানে কি সরাসরি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কোথাও বলা আছে কিছু? যেহেতু স্যার ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ওইভাবে স্যার র ম্যাটেরিয়ালস তো বলা আছে স্যার একটা জায়গায়। র ম্যাটেরিয়ালস আজ ডাইরেক্ট হইতে পারে, ইনডিরেক্ট হতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? র ম্যাটেরিয়াল যতটুকু ইউজ করব সেটা থেকে আমার ইনডাইরেক্ট অ্যামাউন্টটা কি করতে হবে? লেস করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? यस স্যার। আর আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড হলো 4000, এটার জন্য আমরা কি করব? স্যার এটা তো ম্যানুফ্যাকচারিং ওভারহেডে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। গুড, আপনি তো মাশাআল্লাহ সবই পারেন, তাহলে তো আমার করতে হবে না, তাই না? স্যার একটু ঝামেলা হয়েছে স্যার, এখানে স্যার ওই যে র মেটেরিয়ালস থেকে যে বাদ দেব স্যার, এখান থেকে তো কোনো প্রফেশনাল বলে দেয় না যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত আর ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস কতটুকু, তাহলে স্যার আমি কি এটা পুরোটাই বাদ দিতে হবে? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আপনাকে পুরোটাই বলে দিয়েছে 5000, তো এটা স্যার পুরোটাই র মেটেরিয়ালস থেকে বাদ দিতে হবে। এক্স্যাক্টলি, র মেটেরিয়ালস থেকে কেন বাদ দিব? কারণ আমরা সবসময় প্রোডাকশন প্রসেসের ক্ষেত্রে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ করি। এই র মেটেরিয়াল বলতে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটোকে কি করা হয়েছে? মিন করা হয়েছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা কি করব? ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালটা আমরা র মেটেরিয়াল থেকে বাদ দিব, ঠিক আছে? ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা বের করার জন্য। আর এই ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালটা অলরেডি যেহেতু ফ্যাক্টরি ওভারহেডে ইনক্লুড করা আছে, সো আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইজ অলরেডি ইনক্লুড, তো এটা আমাকে আর কি করতে হবে না, ওই জায়গায় কোনো ইমপ্যাক্ট করতে হবে না। রেদার ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আমাকে বাড়াতে হবে আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড যতটুকু আছে সেই পরিমাণ, ঠিক আছে? আমরা একটু করি, দেখা যাক কি হয়। ডিল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তাহলে আমরা এই শিডিউলটা করব। শিডিউলের ক্ষেত্রে প্রথম কাজটা আমার কি হবে? ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ওকে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে আমার প্রথম কি হবে? র ম্যাটেরিয়াল বিগিনিং আমার কত অ্যামাউন্ট আছে? 12000। আচ্ছা, আমরা এটা এই জায়গায় লিখি 12000, ওকে। তারপর কি করব? অ্যাড র ম্যাটেরিয়াল পারচেজ। পারচেজেস আমার কত আছে? পারচেজ আছে 30000। আমরা কি লিখতে পারি এটাকে? র ম্যাটেরিয়ালস अवेलेबल ফর প্রোডাকশন 42000। তারপর আমরা কি করতে পারি? লেস র ম্যাটেরিয়ালস এন্ডিং। আরএম এই জায়গায় এন্ডিং আছে, সো আমাকে এন্ডিং লিখতে হবে। তাহলে কত হবে? 18000 স্যার। 18000। তাহলে আমরা আরএম ইউজ কত করেছি? প্রোডাকশন এটা। তারপর কি করতে হবে? স্যার এখন লেস ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস ইনক্লুডিং ম্যানুফ্যাকচারিং ওভারহেড কতটুকু আমার আছে? স্যার এটা হচ্ছে 5000। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউজড ইন প্রোডাকশন, এটা কত হবে?
স্যার এটা আসলে 19,000 টাকা। তাহলে আমরা বের করতে পেরেছি, তাই না? Yes, এর পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? বলেন, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আছে? না স্যার। এবার আমরা যাই ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার বলা আছে? জি স্যার 58,000। ঠিক আছে, স্যার এটা মিলে কি হবে? জি স্যার প্রাইম কস্ট। প্রাইম কস্টটা কি হবে? স্যার 77,000। এই দুটা গণনা করে নাও। তাহলে প্রাইম কস্ট আমার কত হলো? 77। ঠিক আছে, তারপর কি করতে হবে? যোগ ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওভারহেড। তাহলে এটা কি হবে? আমার প্রথমে বলা আছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাইড কত আমার আছে বলো? 87,000। আন্ডার অ্যাপ্লাইড কত? আন্ডার অ্যাপ্লাইড আছে 4,000। 4,000। টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত আসছে তাহলে? 91 স্যার। 91,000 টাকা। তাহলে টোটাল প্রোডাকশন কস্ট আমার কত আসছে? স্যার আমার আসছে 1,68,000। তাহলে আমার টোটাল প্রোডাকশন কস্ট আসছে হলো 1,68,000। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? তারপর আমরা কি করব বলেন? যোগ ওয়ার্কিং প্রসেস বিগিনিং। স্যার ওয়ার্কিং প্রসেস বিগিনিংটা যোগ। ওকে, 56,000 বিগিনিংটা যোগ করলাম। স্যার 2,24,000 লেস ওয়ার্কিং প্রসেস এন্ডিং। এটা কত হবে? স্যার এটা হচ্ছে 65,000। আমার সিওজিএম কত হবে? স্যার 1,59,000। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার ওকে, তাহলে এবার আমরা যে স্টেটমেন্টটা করব সেটা হলো স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। প্লিজ। স্যার এখানে আন্ডার অ্যাপ্লাইডটা আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডের সাথে কেন অ্যাড করলাম? আন্ডার অ্যাপ্লাইড কি আছে আসলে এই জায়গায়? না স্যার এটা না কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অ্যাডজাস্ট করতে হয় কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টে। আমার যেহেতু ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টটা বের করতে হবে, দেখেন আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড আমরা এগুলো কখন করি? আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড জন্য আমরা যে কাজটা করতে পারতাম এটা যদি আমরা এই জায়গায় না করতাম তাহলে আমার কোনো সমস্যা ছিল না। ধরলাম এটা আমরা এই জায়গায় করি নাই, না করলে আমার কি করতে হয়? এটা কস্ট অফ গুডসের সাথে কি করতে হতো? অ্যাডজাস্ট করতে হতো, তাই না? আমরা যা এখানে করে ফেলেছি সিজিএম অলরেডি এটা ইমপ্যাক্ট করে ফেলছে, সো কস্ট অফ গুডসের সাথে আমরা নতুন করে কি করা দরকার নেই, আর অ্যাডজাস্ট করতে হবে করার দরকার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, এটাই প্রবলেম। সো আপনি দুটো করতে পারেন। এখানে আপনি যদি আন্ডার অ্যাপ্লাইড না করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কস্ট অফ গুডসের সাথে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। তখন ওখানে অ্যাডজাস্ট করতে হবে। জি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা স্যার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা স্যার, এটাই তো স্যার আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড হয়। তাহলে তো স্যার সরাসরি স্যার এখানে দেখালো সমস্যা নেই স্যার। কোনো সমস্যা নেই, আপনি যেভাবে দেখেন। ঠিক আছে, অনেক বই দেখবেন এটা এই জায়গায় অ্যাপ্লাই করেছে, অনেক জায়গায় দেখবেন সিইউজিএসি অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। সো ইটস আপ টু ইউ, আপনারা যেভাবে করেন, বাট যেটা হলো আমার মনে বেটার হয় যে আপনারা যদি আগেই করে ফেলেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সিওজিএম কত আছে? স্যার রেট কস্ট অফ জি 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 স্যার 1,69,000। 1,94,000। cost of goods sold available for sale। ঠিক আছে, এখানে কস্ট অফ গুডস अवेलेबल ফর সেল আপনি পুরোটা লিখলেই কস্ট অফ গুডস अवेलेबल ফর সেল। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? নো স্যার।
3-7 নম্বর প্রবলেমটা দেখতে পাচ্ছেন সবাই? এক্সারসাইজ 3-7। জি স্যার। Yes, sir. ওকে, মেহেদি আপনি আমাকে হেল্প করেন 3-7টার জন্য, ঠিক আছে? মেহেদি, ওকে স্যার। ওকে জি 3-7টা স্যার। আপনি একটু এক্সপ্লেইন করেন। 3-7 কি বলেছে? স্যার এখানে বলছে Osborne Manufacturing uses a predetermined overhead rate of 18.20 per direct labor hour. ওকে, এটা কত? These 18.20 পার ডিরেক্ট লেবার আওয়ার। ওকে, তারপর বলেন। This predetermined rate was based on a cost formula that estimates 2,18,400 of total manufacturing overhead for an estimated activity level of 12,000 direct labor hours. ওকে, তারপর তার মানে আমি This এস্টিমেটেড, একটু দাঁড়ান, এস্টিমেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত আমরা বলেছিলাম? বলছে 2,15,000 18,400, তাই তো? সরি 400 direct 18,400 জি স্যার। আর এস্টিমেটেড ডিরেক্ট লেবার আওয়ার কত? এটা হচ্ছে স্যার 12,000। ওকে, এ পর্যন্ত আমরা জানি, তাই না? জি তারপর স্যার। যান, তারপর যান। The company incurred actual total manufacturing overhead cost of 2,15,000. ওকে, অ্যাকচুয়াল ইনফরমেশন, তাই তো? জি স্যার। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত আছে আমার? 2,15,000। 15,000। আর ডিরেক্ট লেবার আওয়ার কত? 11,500। 11,500। তাহলে আমার বের করতে হবে কি কি আমরা যাই রিকোয়ারমেন্ট। Determine the amount of under applied or over applied manufacturing overhead for the period. তার মানে আন্ডার অ্যাপ্লাইড অর Over applied অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড অ্যামাউন্ট, তাই তো? জি স্যার। এটা বের করতে হবে। আর কি করতে হবে? Assuming that the entire amount of the under applied or over applied overhead is closed out to cost of goods sold. তার মানে অলরেডি আমরা এটা প্রোডাকশন করে ফেলেছি, ঠিক আছে? এই গুডসটাও আমরা কি করছি? অলরেডি সেল করে দিয়েছি। সেক্ষেত্রে আমরা আসলে কার সাথে অ্যাডজাস্টমেন্ট দিব, ঠিক আছে? স্যার আরেকবার একটু বলবেন স্যার, বুঝলাম না স্যার কথাটা। মানে আমাদের বলা হচ্ছে যে আমার যে আন্ডার অ্যাপ্লাইড বা ওভারহেড অ্যাপ্লাইড আছে, ইট অলরেডি ক্লোজড আউট টু cost of goods sold. Entire amount of the under applied or over applied is close out to the cost of goods sold. মানে অলরেডি আমরা কি করছি? cost of goods sold এটা করে ফেলেছি, মানে ক্লোজ করে দিয়েছি। What would be the effect of the under applied overhead on the company's gross margin for the period? ঠিক আছে? সো এই আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইডের কারণে আমার কোম্পানির গ্রস মার্জিনে কি ধরনের ইমপ্যাক্ট হবে? আমি আবার বলছি, assume that the entire amount of the under applied or over applied overhead is closed out to cost of goods sold. Is closed out মানে কি অলরেডি we provided the adjustment, ঠিক আছে? দিয়ে ফেলেছি। সো আমাদের কি ধরনের ইমপ্যাক্ট হবে সেটা আমাকে গ্রস মার্জিন কি ইমপ্যাক্ট হবে সেটা বলবে। আপনি যদি অলরেডি ক্লোজড আউট করে দেন টু কস্ট অফ গুডস সোল্ড, তাহলে কি হবে? আমার কি কস্ট অফ গুডস সোল্ড চেঞ্জ হবে? 2,18,400 এটা বলছি উনি কি 2,18,400 থেকে 2,18,400 ক্লোজ আউট করছে এটা ধরে? আমি একটু আগে আমি এটা বের করে নিই, তারপর আমি ওটা অ্যানসার দিচ্ছি, ঠিক আছে? সো আমার অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট কত আছে? স্যার অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং দেওয়া আছে হচ্ছে 2,15,000। 2,15,000, তাই তো? আর আমি ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাই কত করছি সেটা বের করি। এমওএইচ অ্যাপ্লাই কত হবে বলেন? আমার অ্যাকচুয়াল লেবার আওয়ার ইনটু ম্যানুফ্যাকচারিং প্রিডিটারমাইন্ড ওভারহেড পার ডিরেক্ট লেবার আওয়ার, তাহলে আমার কত আসবে? তাহলে আমি দেখেন অ্যাপ্লাই কত করেছি? 11,500 × 18.20। তাহলে অ্যাপ্লাই করেছি, বের করছি কিভাবে? আমার এক প্লেটে কোথায় হবে? অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার আওয়ার ইনটু প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট। কিভাবে করেছি? দেখেন এই জায়গায় যদি আসি, B57 কি? B57টা কি? B57টা কি? এটা হলো ডিরেক্ট লেবার আওয়ার। স্যার এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিরেক্ট লেবার আওয়ার্স। ডিরেক্ট লেবার আওয়ার প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট দেওয়া আছে কত? ডিরেক্ট লেবার আওয়ারে 18 টাকা 20 পয়সা, 18.2। তাহলে আমি ম্যানুফ্যাকচারিং ওভারহেডের জন্য অ্যাপ্লাই করব কিসের উপর করব? অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার আওয়ার ইনটু প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট, ঠিক আছে? এটা করে আমি কি করব? ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা অ্যাপ্লাই করব।
অ্যাপ্লাই করার পর ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসছে 2,09,300 টাকা। এই জায়গায় আমার অ্যাকচুয়াল কত আছে 2,15,000। তাহলে আমার আন্ডার অ্যাপ্লাই কত আছে? স্যার হচ্ছে 5,700। তাহলে এই 5,700 টাকা আমার আন্ডার অ্যাপ্লাই আছে, ঠিক আছে? এখন বলছে এই 5,700 অ্যামাউন্ট আন্ডার অ্যাপ্লাই আছে অলরেডি ইজ ক্লোজড আউট টু কস্ট অফ গুডস সোল্ড। এটা অলরেডি কস্ট অফ গুডস সোল্ডের সাথে অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এটার এখন ইমপ্যাক্ট গ্রস মার্জিনে দেওয়া হবে। যেহেতু কস্ট অফ গুডস সোল্ড অলরেডি ক্লোজড আছে, তাহলে আমার গ্রস মার্জিনে আমার এই অ্যামাউন্টে কি হবে? 5,700 টাকা আমার গ্রস মার্জিনে কি হবে? ইমপ্যাক্ট করবে, ঠিক আছে? ডিক্রিজ হয়ে যাবে। এক্স্যাক্টলি। জি বলেন, কোশ্চেন আছে কারো? নো স্যার। আমি আবার বলছি, আমাদের এই জায়গায় আমরা বের করছি আন্ডার অ্যাপ্লাইড হলো $5,700, বাট আমাদেরকে কোশ্চেনে বলে দিছে এটা অলরেডি কস্ট অফ গুডস সোল্ডের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। তাহলে আমার গ্রস মার্জিনে কি ধরনের ইমপ্যাক্ট হবে? যেহেতু কস্ট অফ গুডস সোল্ড আন্ডার অ্যাপ্লাইডের জন্য অলরেডি 5,700 টাকা বেড়ে গেছে, তাহলে আমার আলটিমেটলি গ্রস মার্জিনে কমাই দিতে হবে স্যার, এটা কমাই দিব স্যার। বলবো না, গ্রস মার্জিনে 5,700 টাকা নেগেটিভ ইমপ্যাক্ট করবে, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার তাহলে এখানে যে এস্টিমেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড দিল স্যার, এটা কোনো কাজ নাই? না, এটা জাস্ট বের করার জন্য দিয়েছি। দেখেন এই যে এই যে 18 টাকা 20 পয়সা বের করেছি, এটা বের করার জন্য এটা দিয়েছে এত বাকিটা, ঠিক আছে? স্যার আরেকবার একটু বলবেন এই লাস্টের অংশটুকু স্যার। লাস্টেরটা হলো ওনারা বলছে যে আন্ডার অ্যাপ্লাইড অথবা ওভার অ্যাপ্লাইড যেটাই হোক কস্ট অফ গুডস সোল্ডের সাথে ক্লোজ আউট করা হয়েছে, মানে কস্ট অফ গুডস সোল্ডের অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। গ্রস মার্জিনে কি ধরনের ইমপ্যাক্ট করবে? তা আপনি বলবেন যে যেহেতু অলরেডি 5,700 টাকা আন্ডার অ্যাপ্লাইড কস্ট অফ গুডস সোল্ডের ইমপ্যাক্ট অ্যাডজাস্ট করে দেওয়া আছে, তো আপনার গ্রস মার্জিন কি হবে? 5,700 টাকা নেগেটিভ ইমপ্যাক্ট হবে, অর্থাৎ কমে যাবে 5,700 টাকা, ঠিক আছে? গ্রস মার্জিন জাস্ট এইটাই আপনি থিওরিটিক্যালি বলবেন, নাথিং এলস। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে। 3-9 আমার জার্নাল এন্ট্রি আমার বলছে, আমি জার্নাল এন্ট্রিতে যাচ্ছি না কারণ অলরেডি গত ক্লাসে আমরা জার্নাল এন্ট্রি করেছি। সো 3-11টা যদি আমরা যাই তাহলে কি বলছে আমরা একটু দেখি। স্যার আমাদের কি স্যার আরেকটা জার্নাল এন্ট্রির ম্যাথ বোঝানো যায় স্যার? এটা আপনাদের কাজ, আপনারা বাসায় করবেন, করার পরে কোথাও কোনো প্রবলেম হলে দেন আমি সলভ করে দেব, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। একটা ব্যাপার হচ্ছে স্যার, আমরা তো বাসাতে প্র্যাকটিস করতে পারছি স্যার, কিন্তু সলিউশনটা আপনি গুগলে খুঁজতে বলেছিলেন, সলিউশনটা খুঁজে পাইনি স্যার। কি করেছি? স্যার গ্যারিসনের বইয়ের যে সলিউশনটা ছিল স্যার, সেটা তো গুগলে খুঁজতে বলেছিলেন ডাউনলোড করার জন্য, তো ওটা স্যার খুঁজে পাইনি স্যার গুগলে। ভাই এটা আছে ভাই, এটা আমরা দিয়ে দিব না গ্রুপে। এটা ফ্রি এডিশনের সলিউশনটা আছে ভাই, সমস্যা নেই, তো পাবেন আপনি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সলিউশনটা কেন ধরবেন বলেন তো? এই যে আমাদেরকে যে বাসায় প্র্যাকটিস করতে বললেন স্যার, প্র্যাকটিস করার পরে স্যার সেটা চেক করার জন্য। না, চেক করার জন্য দরকার নাই। আপনি যেটা কাজ করবেন, আপনি যদি বইটা থাকে আপনার কাছে, বইটা পুরোপুরি পড়বেন। বইটাতে প্রত্যেকটা জার্নাল এন্ট্রি কিভাবে করে না করে সেটা দেওয়া আছে, বুঝতে পেরেছেন? আপনি যদি বইটা ঠিকভাবে করেন কোনো কোশ্চেন সলভ করতে আপনার সমস্যা হবে না। আমি আবারও বলছি, তারপর যদি আপনার কোথাও সমস্যা হয় সলিউশন যাবেন না। আমি কেন বারবার বলি সলিউশনে যাবেন না? কারণ সলিউশনে গেলে আপনার কি হয়, আপনার থিংকিং প্যাটার্নটা রিডিউস করে ফেলে, আপনি চিন্তা করবেন না তখন। যতক্ষণ পর্যন্ত সলিউশন কালেক্ট করে রাখতে পারেন ফিউচারে কাজে লাগবে, বাট আপনি এখন যখন কোশ্চেনগুলো সলিউশন করবেন আপনি চেষ্টা করবেন নিজে নিজে করার জন্য। আমার কথা বুঝতে পারছেন ভাই? জি স্যার। ওকে। জি স্যার, বুঝতে পেরেছি। এই প্রবলেমটা যদি আমরা একটু দেখি, তিনটা জিনিস করতে হবে, সিওজিএম, সিওজিএস এবং ইনকাম স্টেটমেন্ট। তাহলে এটা কে করবেন বলুন? কে হেল্প করবেন? এই প্রবলেমটা আমরা সলিউশন করব, কে হেল্প করবেন বলেন? আমরা ছোট ছোট প্রবলেমগুলো বলছি এই জন্য যে আমাদের যাতে বড় প্রবলেমে গেলে এই ছোট ছোট জিনিসের কারণে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবেন। এই জায়গায় তিনটা জিনিস বের করতে হবে, একটা হলো সিজিএম কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, 2 নম্বর হলো কস্ট অফ গুডস সোল্ড, 3 নম্বর হলো ইনকাম স্টেটমেন্ট। পারবেন? আপনার কথা অনেক আস্তে আসতেছে।
আচ্ছা ঠিক আছে, আমি আমি যে কাজটা করি, এই প্রবলেমটা আমি আপনার যারা স্যার আমি হেল্প করতে পারি। COGS কস্ট এবং ইনকাম স্টেটমেন্ট আমি করতে পারবো। ওকে, আমাদেরকে সুলতানা বলছে, তো সুলতানা হেল্প আমরা নিব। সুলতানা একটু আপনি প্রবলেমটা একটু বলেন, পুরো প্রবলেমটা একটু পড়ে সবাইকে বুঝান। এক্সারসাইজ 311 স্যার, এক্সারসাইজ নাম্বার 311। আপনি কি এক্সারসাইজ শোনা যাচ্ছে, আপনি বলেন। Okay. Exercise 311 and intro functions schedule the cost of goods manufactured, cost of goods sold, and income statement. The following data from the just completed year are taken from the accounting record of national companies. Okay. Sales amount they are direct labor cost they are raw material purchase they are selling expense they are administrative expense they are manufacturing overhead applied to working process they are actual manufacturing overhead cost they are. Okay, আমাদের ইনভেন্টরি কি কি তিনটা জিনিস আছে, ইনভেন্টরিতে বিগিনিং এবং এন্ডিং এর কি কি দেয়া আছে, র ম্যাটেরিয়ালস এবং ওয়ার্কিং প্রসেস এবং ফিনিশ গুড। ওকে, আমরা এই জিনিসটা দেখলাম। তাহলে আমার প্রথমে কি করতে হবে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করতে হবে, তাই না? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করতে হলে আমার প্রথমে কি বের করতে হবে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট র ম্যাটেরিয়াল, তাই তো? তাহলে ডিরেক্ট র ম্যাটেরিয়াল আমরা বের করব কিভাবে, আরএম আমার বিগিনিং থাকবে, আরএম আমার বিগিনিং কত আছে, 7000। 7000 আমার অ্যাড কি করতে হবে, র ম্যাটেরিয়াল পারচেজ কত করেছি, কত আছে, র ম্যাটেরিয়াল পারচেজ 1,18,000। 1,18,000। তাহলে আমার র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল কত আছে, 1,25,000। 1,25,000 আমার লেস করতে হবে র ম্যাটেরিয়াল ইন্ডিং কত আছে, 15,000। 15,000। তাহলে আরএম ইউজ কত করেছি আমি, 1,10,000। 10,000। তাহলে ডিরেক্ট লেবার কত আছে, 70,000। 70,000, তাই তো? জি স্যার। তাহলে প্রাইম কস্ট কত হবে, 1,80,000। তারপর ফ্যাক্টরি ওভারহেড, স্যার এখানে দুইটা আছে, অ্যাকচুয়ালটাও আছে। অ্যাকচুয়াল আর হচ্ছে প্রিডিটারমেন্ট। কি লিখেছি দেখেন তো, অ্যাপ্লাইড যেটা আছে মানে 90,000। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা প্রোডাকশন কস্ট 2,70,000 কত হবে, 2,70,000। 2,70,000। অ্যাড কি হবে, স্যার এখানে ওভার অ্যাপ্লাইডটা বাদ দিলাম না এখন, আমার ওয়ার্কিং কস্ট কত হবে, 10,000। 10,000। তারপর ওয়ার্ক ইন প্রসেস এন্ডিং 5,000। কত আছে, 5,000। 5,000। সিওজিএম কত হবে, 2,75,000। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। স্যার আছে। জি বলেন। স্যার এখানে আপনি মানে অ্যাকচুয়াল যে ম্যানুফ্যাকচার ওভারহেড কস্ট আর হচ্ছে অ্যাকচুয়াল ওভারহেড অ্যাপ্লাইড, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স করেন না, এটা কি পরে করার জন্য? জি, আমি এর আগের প্রবলেমে কি বলেছিলাম মনে আছে? স্যার এটা আপনি আমরা স্যার সিওজিএস এর সাথে আমরা করতে পারি অথবা আমরা ম্যানুফ্যাকচার ওভারহেড এর সাথে করতে পারি। স্যার আমি যদি এখানে করে ফেলি তাহলে কি স্যার ভুল হবে এটা? ভুল হবে না, বাট ম্যাক্সিমাম জায়গায় আপনারা যখন প্রবলেমগুলো সলিউশন দেখবেন বইগুলোতে, ওনারা সাধারণত সিওজিএস এর সাথে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দুইটা মেথডোলজি দেখাচ্ছি, তো আপ টু ইউ যে আপনি কোন থেকে অ্যাডজাস্টমেন্ট করবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আগের প্রবলেমে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর সাথে অ্যাডজাস্টমেন্ট দিয়েছিলাম, এই জায়গায় সলিউশনে আমরা সিওজিএস এর সাথে অ্যাডজাস্টমেন্ট দেব, ঠিক আছে? ক্লিয়ার সবার? আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, তাহলে আমাদের কি আসবে ওই জায়গায়, এফজি বিগিনিং কত হবে ওই জায়গায়, 20,000। অ্যাড কি করব, সিওজিএম 2,75,000।
95,000, 2 লক্ষ। স্যার অনেক নয়েজ হচ্ছে। কত হবে এটা? 2 লক্ষ। জি বলেন, কোন সমস্যা? 35,000 স্যার। ওকে, এবার বলেন, এই যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল সেল বের করতেছি, তাহলে আমাদের সিইউজিএম তাহলে এখন কি করতে হবে? একটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। কি করতে হবে? একটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। সেই অ্যাডজাস্টমেন্ট দিলে আমার কি হবে? অ্যাকচুয়াল কস্টের সমান হবে। অ্যাকচুয়াল কস্ট আমার কত আছে? তাহলে আমি কি করব? এই জায়গায় একটা জিনিস করব, এর সিইউজিএম এটার সাথে আমি কি করব বলেন? আমরা কি আন্ডার অ্যাপ্লাইড ছিল না ওভার অ্যাপ্লাইড ছিল? ওভার অ্যাপ্লাইড ছিল। ওভার অ্যাপ্লাইড ছিল, লেস করব। এটা কি হবে আমার? 10,000 লেস করে দিব। -10,000। 10,000 লেস হবে স্যার। হ্যাঁ, তাহলে কি হবে এই জায়গায়? ঠিক আছে? জি স্যার। তাহলে কোনো কোশ্চেন আছে এখন? এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি, এই যে দেখেন আলটিমেটলি আমার কি হইছে, আমি এই সিইউজিএম এর সাথে কি করছি? অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি না এই জায়গায়? জি স্যার। আমি আগে দেই আর পরে দেই, খুব একটা বেশি ডিফারেন্স হচ্ছে না স্যার। স্যার একই 10,000 তে বাদ যাবে স্যার। ঠিক আছে, ওকে। এবার ইনকাম স্টেটমেন্টটা করি। স্যার ওভারহেডটা কোথা থেকে আসছে দেখা দিবেন? ওভার অ্যাপ্লাইডটা ওভার অ্যাপ্লাইডটা কোথা থেকে আসছে? তাই তো আমার অ্যাকচুয়াল ওভারহেড ফ্যাক্টরি ওভারহেড কত আছে বলেন তো? 80,000 কত আছে? 80,000 স্যার। 80,000। আমি অ্যাপ্লাই করেছিলাম কত 90,000 বলেন? 90,000। তাহলে ওভার অ্যাপ্লাই করেছি 10,000 কত করেছি? স্যার স্যার আমার ফ্যাক্টরি ওভারহেড অ্যাপ্লাইড টু প্রোডাকশনে যে আমরা 90,000 লিখেছি, ওখানে ডিরেক্টলি আমরা 80,000 লিখলে কি স্যার হয়ে যেত না? মানে আমরা এখানে আবার এক্সট্রা করে 10,000 মাইনাস করার থেকে। কত বুঝিনি আপনার কথা। স্যার যে ফ্যাক্টরি ওভারহেড অ্যাপ্লাইড টু প্রোডাকশন যে 90,000 আমরা লিখেছি, জি মানে ওয়ার্ক ওভারহেড অ্যাপ্লাইড টু ওয়ার্কিং প্রসেস, না, এখানে আপনি সরাসরি লিখতে পারবেন না, সরাসরি লিখতে পারবেন না। আপনাকে যে কাজগুলো করতে হবে অ্যাডজাস্টমেন্ট করে দেখা দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ইনকাম স্টেটমেন্টে যদি আমরা আসি তাহলে কি আছে? আমার সেলস অ্যামাউন্ট কত আছে? 8,24,000। আমার সিইউজিএস কত আছে? 50,000। তাহলে জিপি কত আছে বা জিএম এত। তারপর আমার কি হবে বলেন? আর কিছু বলা আছে যে সেলিং এক্সপেন্স আর অ্যাডমিন। সেলিং এক্সপেন্স, সেলিং এন্ড অ্যাডমিন লিখে দেব। সেলিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমার কত আছে? আমি একবারে লিখে ফেলি, সমস্যা নেই। কত আছে? 1,40,000 যোগ 63,000 স্যার। 40 যোগ 63,000 তাহলে কত আসছে? এটা আমার কি নেট প্রফিট। নেট প্রফিট হিসাবে করে দিন। তাহলে কি আমি ইনকাম স্টেটমেন্ট করতে পারি? জি স্যার। এই প্রবলেম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার এখানে অ্যাপ্লাইড এর ঘরে যে স্যার অ্যামাউন্টটা 2,25,000, এটা কি স্যার লেস হওয়ার পরে 2,25,000 হবে নাকি স্যার? বুঝলাম না স্যার। আপনি দেখেন বিগিনিং প্লাস সিইউজিএম কত আসে? 20,000 আর 75,000 মাইনাস 10,000 কত আসে? ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই প্রবলেম এই সলিউশনটা করলাম। আর তারপর আমাদের যদি 312 আসে, 312 দেখতে পাচ্ছেন সবাই? এটা কি বলছে একটু আমরা যদি দেখি, ফ্যাক্টরি ওভারহেড কস্ট ইনকার্ড মানে অ্যাকচুয়াল কস্ট কতটুকু ইনকার্ড হয়েছে সেটা বলা আছে। আদার কস্ট ইনকার্ড র মেটেরিয়াল কতটুকু এবং ডিরেক্ট লেবার কস্ট কতটুকু সেটা বলা আছে। র মেটেরিয়ালের বিগিনিং ব্যালেন্স এবং ডব্লিউপি এর বিগিনিং ব্যালেন্স দেওয়া আছে। The company uses a predetermined overhead rate to apply overhead cost to job. The rate for the year was 25 per machine hour. তার মানে এটা ওভারহেড অ্যাপ্লাই করে কিসের উপর বেস করে?
মেশিন আওয়ারের উপর বেস করে। A total of 19,400 machine hours were recorded for the year. এই বছরে 19,400 মেশিন আওয়ার আমরা কি করছি রেকর্ড করছি। তাহলে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ আন্ডারএমপ্লয়েড এবং ওভারএমপ্লয়েড কস্ট ফর দ্য ইয়ার ওয়ান বের করতে হবে। একজন বলেন এটা 1 মিনিটের কাজ, বলেন এটা কি হবে? 3/12 আমরা ওভারএমপ্লয়েড বা আন্ডারএমপ্লয়েড কিভাবে বের করব? আমার অ্যাকচুয়াল ওভারহেড কত? অ্যাকচুয়াল ওভারহেড 4,73,000। 4,73,000। 4,73,000। ওকে, ওভারহেড অ্যাপ্লাইড কত আছে? ওভারহেড অ্যাপ্লাইড হবে 25 ইনটু 19,400। আমার প্রিটেমেন্ট ওভারহেড রেট কত? স্যার 25 ইনটু 25 আমার এই বছরে মেশিন আওয়ার কত? 19,400। 19,400। তাহলে দেখেন আমার অ্যাকচুয়াল ছিল 4,73,000, অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছি কত? 4,85,000। 85,000। তাহলে ওভার অ্যাপ্লাই কত করছি? ওভার অ্যাপ্লাইড 12,000। 12,000 জি স্যার। তাহলে ওভার অ্যাপ্লাই বের করতে পারছি? জি স্যার। জি স্যার। প্রিপেয়ার শিডিউল অফ কস্ট অফ গুডস সোল্ড, গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড। পারবো? পারবো সবাই? জি স্যার পারবো। জি স্যার পারবো। ওকে, এই জায়গায় আপনাকে যে কাজটা করতে হবে, র মেটেরিয়াল দেখেন বল ডিরেক্ট এবং ইনডাইরেক্ট একসাথে বলা আছে। আদার কস্ট ইনকার, পারচেজ অফ র মেটেরিয়াল both ডিরেক্ট এন্ড ইনডাইরেক্ট। কি করবেন? স্যার এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল থেকে স্যার ইনডিরেক্টটা বাদ দিয়ে দিব স্যার। আলাদা করবেন কিভাবে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল তো স্যার এখানে দিয়ে দিয়েছে 15,000। এক্স্যাক্টলি, প্রথমে যে কাজটা করবেন র মেটেরিয়াল বিগিনিং যেটা আছে এটা আসবে, পারচেজ ফুল অ্যামাউন্ট 4 লাখ আসবে, এন্ডিং র মেটেরিয়াল বাদ দিবেন, বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা থেকে ইনডাইরেক্ট মেটেরিয়ালটা কি করবেন? বাদ দিব স্যার। ওয়াও, ঠিক আছে। তার মানে আমরা এই জিনিসটা পারবো, তাই তো? জি আর স্যার। কোনো কনফিউশন থাকার কথা না। আমরা যদি এই প্রবলেমটা দেখি 314 কম্পিউট প্রিডিটারমাইন্ড ওভারহেড রেটস এন্ড জব কস্ট, প্রবলেমটা কি বলছে একটু দেখবেন? সবাই দেখতে পাচ্ছেন? দেখেন, একটা মুডি কর্পোরেশন ইউজেস এ জব কস্টিং সিস্টেম উইথ এ প্ল্যান্ট ওয়াইড ওভারহেড রেট বেসড অন মেশিন আওয়ার। তাহলে কিসের উপর বেস করতেছে? মেশিন আওয়ার। কিন্তু সে জব কস্টিংটা কি করে? প্ল্যান্ট ওয়াইড ওভারহেড রেট। তার মানে একটা দুইটা তিনটা ডিপার্টমেন্ট থাকলে তিনটা ডিপার্টমেন্টের টোটাল কস্ট বের করে, টোটাল অ্যাক্টিভিটি বের করে, এই টোটাল কস্টকে টোটাল অ্যাক্টিভিটিতে ভাগ করে প্ল্যান্ট ওয়াইড ওভারহেড কস্ট বের করে। ঠিক আছে? তাহলে মেশিন আর রিকোয়ার্ড টু সাপোর্ট এস্টিমেটেড প্রোডাকশন হলো 1 লাখ, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট 6,50,000, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার মেশিন হবে 3। কম্পিউট দ্য প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট কত হবে? স্যার 9 টাকা 5 পয়সা। কি করেছেন? স্যার এইখানে স্যার মেশিন আওয়ারটাকে এই ভেরিয়েবল ওভারহেড যে কস্ট আছে গুণ করছি 3 লাখ টাকা, তার সাথে হচ্ছে ফিক্স ওভারহেড যে কস্ট সেটা যোগ করছি, তাহলে 9,50,000 টাকা। এক্স্যাক্টলি, তাকে হচ্ছে 1 লাখ দিয়ে আমি ভাগ করছি, তাহলে আলটিমেটলি আমার 9,05,000 টাকা চলে আসছে। আসে স্যার? ঠিক আছে। তারপর ডিউরিং দ্য ইয়ার জব 400 ওয়াজ স্টার্টেড এন্ড কমপ্লিট। তাহলে 400 নম্বর জবটা আপনি কি করেছেন? স্টার্ট করেছেন এবং কমপ্লিট করেছেন। কমপ্লিট করার জন্য বলা হচ্ছে দ্য ফলোইং ইনফরমেশন ওয়াজ अवेलेबल উইথ রেসপেক্ট টু দিস জব। র মেটেরিয়াল লাগছে আপনার 450, ডাইরেক্ট লেবার লাগছে 210, মেশিন আওয়ার লাগছে 40। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত হবে? কত? তাহলে আপনার ডাইরেক্ট মেটেরিয়াল আমার আছে 450, ডাইরেক্ট লেবার হলো 210, টোটাল 660 হলো প্রাইম কস্ট। ঠিক আছে? আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাই কত হবে? হয়েছে 380 হবে। 9 টাকা 50 কে যদি আমি 40 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে যেটা হবে সেটা হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। 1040 1040 1040 টোটাল। দেখি তাহলে আমাদের কত হবে? 40 ইনটু 9 টাকা 50 পয়সা। তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাই হবে 380। আমার র মেটেরিয়াল 450, 50, 210, এই তিনটা মিলে আমার কত আসছে? 1040। ওকে, ডান। During the year, the company worked a total 1,46,000 machine hour on all jobs. তার মানে টোটাল রিয়েল মেশিন আওয়ার লাগছে কত? 1,46,000। And incurred manufacturing overhead cost ছিল 13,50,000। তাহলে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্ট কত আসছে? অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভারহেড কত আসছে? 9.24 স্যার। 50,000। ঠিক আছে? মানে বলা আছে দেখেন অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ইনকাস 13,50,000। তাহলে আমি অ্যাপ্লাই করেছি কত? অ্যাপ্লাই কত হবে? 1,46,000 9.5 ইনটু 1,46,000। তাহলে আমার কত আসছে? 13,87,000। তাহলে আমি কি করেছি?
ওভার অ্যাপ্লাইড করেছি কত? 37,000 ওভার অ্যাপ্লাইড করা হয়েছে। বের করতে পেরেছি? তাহলে পারবেন? জি স্যার। ওকে, আমাদের এই জায়গায় আরো অনেক প্রবলেম আছে, আসলে সবগুলো প্রবলেম ক্লাসে ডিসকাস করা খুবই ডিফিকাল্ট। সো আপনাদের যে কাজটা করতে হবে, আমরা এক্সারসাইজ গুলো শেষ করতে পারিনি, আমাদের তো প্রবলেম দূরের কথা। সো আপনাদের যে কাজটা করতে হবে, এখন বাসায় প্রবলেমগুলো সলিউশন করতে হবে। প্রবলেমগুলো সলিউশন করার পরে দেন আপনাদের কোথায় কোন প্রবলেম আছে সেটা আইডেন্টিফাই করবেন। করার পরে যদি আমাদের ডিসকাশন করতে হয় তাহলে আমরা প্রবলেম নিয়ে কি করব, ডিসকাশন করব, ঠিক আছে? আমরা যদি 3-এর 26 নম্বর প্রবলেমটা নিয়ে একটু দেখি, আমাদের যদি সময় কম, 3-এর 26 নম্বর প্রবলেমটা যদি দেখি, এক্স্যাক্টলি সেম টাইপ প্রবলেম হলো আমরা সলিউশন করেছি, ঠিক আছে? আমাকে জার্নাল এন্ট্রি করতে বলছে, কি অ্যাকাউন্ট করতে বলছে, আমার এই জায়গা থেকে কস্ট অফ গুডস সোল্ড, গুডস ম্যানুফ্যাকচার করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড করতে হবে, ইনকাম স্টেটমেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন কি বলছে এই জায়গায়, একটা স্মল কোম্পানি ম্যানুফ্যাকচার স্পেশালিটি হেভি ইকুইপমেন্ট ফর ইউজ ইন নর্থ সি অয়েল ফিল্ড। That company uses a job order costing system and applies manufacturing overhead cost to job on the basis of direct labor hour. The basis of direct labor hour. Its predetermined overhead rate was based on a cost formula that estimated 60,000 of manufacturing overhead for an estimate allocation base of 900 direct labor hour. তাহলে আমার বলা হচ্ছে the following transaction took place during the year. All purchase and service were acquired on account. তাহলে যত ধরনের পারচেজ করছেন এবং সার্ভিস নিছেন সবগুলো কিসে অন অ্যাকাউন্ট। শেষ হয়ে গেছে ভাইয়া। স্যার মাইকগুলো কি মিউট করে দেওয়া যায়? আর আম্রপালি আমাদের আম্রপালি বলি ভাই, আম্রপালি তো আমাদের নাম, আমার চাচাতো ভাইয়ের বাগান। যেটা হয় কি শাহিন সেলিম ভাই একটু ই করেন, আপনি মিউট করেন শাহিন সেলিম ভাই। আচ্ছা বলেন স্যার। তাহলে দেখেন আমাদের অল পারচেজ এবং সার্ভিসেস আমরা কি করেছি, বাকিতে করেছি। র মেটেরিয়াল ওয়ার পারচেজ ফর ইউজ ইন প্রোডাকশন 2 লাখ। র মেটেরিয়াল যদি আমি পারচেজ করি তাহলে আমার কি ধরনের রেকর্ড হবে, র মেটেরিয়াল ডেবিট আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট হয়ে গেল। র মেটেরিয়াল ওয়ার রিকুইজিশন ফর ইউজ ইন প্রোডাকশন অল ডিরেক্ট মেটেরিয়াল 1,85,000। তাহলে কি হবে, ডব্লিউআইপি ডেবিট 1,85,000 আর র মেটেরিয়াল ক্রেডিট 1,85,000। ইউটিলিটি কস্ট অর ইনকার 70,000 রিলেটেড ফ্যাক্টরি অপারেশন। তাহলে ডব্লিউআইপি হবে 63,000 আর ফ্যাক্টরি অপারেট হবে বাকি 7,000 আর পুরোটাই কি হবে অ্যাকাউন্ট পেবল হিসেবে বাকি পুরো 70,000 যাবে। স্যালারি এন্ড ওয়েজেস ইনকার্ড হলো ডিরেক্ট লেবার হলো 2,30,000, তাহলে 2,30,000 সরাসরি যাবে ডব্লিউআইপি তে, ইনডাইরেক্ট লেবার 90,000 যাবে ফ্যাক্টরি অপারেটে, সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের জন্য যাবে হলো স্যালারি, সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে আসবে 1,10,000। আর ক্রেডিট হবে কি, আপনি অ্যাকাউন্ট পেবল সবগুলো যোগ করে দিতে পারেন, ঠিক আছে? অথবা আপনাকে ওয়েজেস পেবল, স্যালারি পেবল, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেবল রেকর্ড করতে পারেন। মেইনটেনেন্স কস্ট অর ইনকার ইন দ্য ফ্যাক্টরি 54,000। তাহলে কি হবে, ফ্যাক্টরি অপারেট 54,000, অ্যাকাউন্ট পেবল 54,000। অ্যাডভার্টাইজমেন্ট কস্ট ইনকার হলো 1,36,000 টাকা। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট এক্সপেন্স ডেবিট আর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স পেবল ক্রেডিট অথবা অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। Depreciation were recorded for the year 95,000, 80% related to factory operation. তার মানে আমার এই 95 এর 80% হবে আমার ফ্যাক্টরি অপারেটে, বাকি অ্যামাউন্টটা যাবে আমার কোথায়, অ্যাডমিনিস্ট্রেটিভ বা ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে। আর টোটাল অ্যামাউন্ট আমরা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দেখাবো। রেন্টাল এক্সপেন্স হলো 1,20,000, তার মধ্যে 85% ফ্যাক্টরি অপারেশন, তাহলে ফ্যাক্টরি অপারেটে যাবে 1,20,000 85%, বাকিটা রেন্টাল এক্সপেন্স হিসেবে দেখাবো আর টোটালটা রেন্ট পেবল বা অ্যাকাউন্ট পেবল হিসেবে শো করবো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। মানে এই জিনিসটা আপনারা করেছেন তাই আমি আসলে একটু তাড়াহুড়া করে বলছি। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ওয়াজ অ্যাপ্লাইড টু জব। তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আমরা কি করব, জবে অ্যাপ্লাই করব। এখন আমি কতটুকু অ্যাপ্লাই করব বলেন তো? কমিউনিটি অর্ডার রিপোর্ট হয় তো ওই রিপোর্ট এদের পুনরায় আমি দেখতে পারবো, শুনতে পারবো, কিভাবে শুনবো? চুপ করি এই সময় ডাউনলোড মানে আমি বুঝি না, আমি সবাইকে মিউট করেছি তারপর আবার কিভাবে কথা বলে। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট জন্য আমরা অ্যাপ্লাই করব কিসের বেসিসে অ্যাপ্লাই করব, বেসড অন ডিরেক্ট লেবার আওয়ার। আমার অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার আওয়ার দেওয়া আছে 975 আওয়ার। তাহলে 975 ডিরেক্ট লেবার আওয়ার ইনটু আমার প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট কত দেওয়া ছিল, দেখেন প্রথমে আমাকে বলা আসছে 900 হলো 3,60,000 ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর 900 হলো ডিরেক্ট লেবার আওয়ার।
3,60,000 কে 900 তে ভাগ করলে আমার 40 মেবি পার ফিক্সড ওভারহেড। এই 975 কে 40 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা হলো ওভারহেড আমরা অ্যাপ্লাই করব। কোথায় অ্যাপ্লাই করব? ডব্লিউআইপি সেটা হবে ডেবিট আর হলো ফ্যাক্টরি ওভারহেড হবে ক্রেডিট। ঠিক আছে? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার ফর দ্য ইয়ার হলো 7,70,000। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার করে ফেললে আমার কি হবে? ফিনিশ গুড হিসেবে আমরা কি করব? 7,70,000 টাকা রেকর্ড করব আর কি করব? ডব্লিউআইপি ক্রেডিট করব 7,70,000 টাকা। ঠিক আছে? সেলস ফর দ্য ইয়ার 12 লক্ষ, তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল হবে 12 লক্ষ, সেলস ক্রেডিট হবে 12 লক্ষ। তার কস্ট হলো 8 লাখ, তাহলে সিইউজিএস হবে 8 লাখ আর ফিনিশ গুড ক্রেডিট করব 8 লাখ টাকা। 8 লাখ। তো আমরা জার্নাল এন্ট্রি গুলো হয়ে গেল। এটার উপর বেস করে আমরা কি অ্যাকাউন্ট করব? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট তৈরি করতে পারবো এবং ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারবো। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আমাদের টাইম অলমোস্ট আপ, আমরা নতুন কোনো প্রবলেমে যাচ্ছি না। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমরা অনেক ফাস্ট গিয়েছে, আমি রিয়েলি সরি, কারণ আসলে 1.5 ঘন্টায় একটা প্রবলেম সলভ করা যায়, এর বেশি স্যার প্রবলেম। এটা আমাদেরকে করতে দেন, আমরা এটা করে দিই, তারপর হচ্ছে এই নেক্সট ক্লাসে হচ্ছে এটা আলটিমেটলি আমরা যদি শো করি মানে বুঝতে পারবো এখানে কোন জায়গায় প্রবলেম গুলো আছে। আমি যে কাজটা করবো নেক্সট ক্লাসে, আমি জবরে কস্টিং নিয়ে থাকবো না, কারণ আমার সিলেবাস শেষ করতে হবে। তো আপনাদের বাসার কাজ হলো আপনার জবরে কস্টিং এর যত প্রবলেম বা এক্সারসাইজ আছে সব বাসায় দেখেন। কোথাও কোনো যদি স্পেসিফিক লেভেলে কোনো প্রবলেম ক্রিয়েট হয় বা বোঝার সমস্যা হয় তাহলে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে স্যার? আমরা যতটুকু পড়েছি এর মধ্যে কি স্যার জব অর্ডার কস্টিং টোটালি কভার করে স্যার? এক্স্যাক্টলি, আপনাদের সিলেবাসে যা আছে সেটা কভার করে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি প্ল্যান টয়েড একটা করে আনি। প্ল্যান টয়েডের একটা প্রবলেম আমাকে মনে হয় সলভ করতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা প্রথম 20 মিনিট একটা প্ল্যান টয়েড জব অর্ডার কস্টিং এর প্রবলেম সলভ করব। ঠিক আছে? আমরা শুরু করব। ঠিক আছে? জি স্যার। তো আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার নেক্সট ক্লাস কোন চ্যাপ্টার একটু বলে দিলে আগে থেকে দেখে রাখলাম। বই 3 নম্বর চ্যাপ্টার শেষ করেছি, তাই না? জি স্যার। চ্যাপ্টার হবে আচ্ছা, কি প্রসেস কস্টিং এ যাবেন? প্রসেস কস্টিং আমরা করব না স্যার। ইকুইভ্যালেন্ট যে ইউনিট থেকে স্যার প্রশ্ন তো কতবার বেশ কয়েকবার আসে। আমরা শেষের দিকে প্রসেস কস্টিং করব, কারণ আমরা কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো শেষ করে প্রসেস কস্টিং সময় পাই, দেন আমরা প্রসেস কস্টিং করব। তাহলে আমার প্রসেস কস্টিংটা নেক্সট ক্লাসে, তাহলে 4 নম্বর চ্যাপ্টারটা আমরা স্কিপ করব, তাই না? জি স্যার। তাহলে কি স্যার সিপিপি অ্যানালিসিস যদি 5 নম্বর চ্যাপ্টার কি সিপিপি? ইয়েস স্যার। 5 নাম্বার সিপিপি। 5 নম্বর আগে তাহলে আমরা যে কাজটা করব, আমরা ভেরিয়েবল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিংটা করব। ঠিক আছে? কারণ সিভিপির আগে আমাদের ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং করাতে হবে। তো আমরা যে কাজটা করব এরপরের ক্লাসে, আচ্ছা 6 নাম্বার চ্যাপ্টার, তাই তো? 6 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, 6 নম্বর চ্যাপ্টারটা আমরা করব, তারপর আমরা সিভিপিতে আসবো। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।